আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমার আসলে একটা ডিএনএস এর উপরে একটা লম্বা চওড়া বুট ক্যাম্প শুরু হচ্ছে, ডিএনএস মাস্টার ক্লাস এটা। তো আজকেই প্রথম এটা ক্লাস হওয়ার কথা ছিল, তো আমি ভাবলাম যে আহ, আমাদের হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকেরই ডিএনএস কনসেপ্ট প্লাস এটা ইন্টারনাল ফাংশনালিটি নিয়ে অনেক কনফিউশন আছে। তো এই জন্য আর কি আজকের এইটা আমি একটা পাবলিক ওয়েবিনারে কনভার্ট করে দিচ্ছি, যেন হচ্ছে যে এটা একটা ডিপ ডাইভ ডিসকাশন আমরা হচ্ছে করতে পারি। তো আজকে ওয়েবিনারের টাইটেল হচ্ছে আনলকিং সাইবার রেজিলিয়েন্স। এখানে আমরা নেভিগেটিং ডিএনএস, ডিএনএস সেক, ডিএনএস ওভার এইচটিটিপি, ডিএনএস ওভার টিএলএস প্লাস আদার্স সিকিউরিটি ফিচার্স এগুলো নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। আমি মেহেদি হাসান, বর্তমানে সিনিয়র সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি। আহ, এছাড়াও আমার প্রায় এই ইন্ডাস্ট্রিতে মোটামুটি 17-18 বছর হচ্ছে আর কি কাজের এক্সপিরিয়েন্স। ঢাকা ভার্সিটির আগে আমি বিডিবেন বাংলাদেশ রিসার্চ এন্ড এডুকেশন নেটওয়ার্ক ছিলাম প্রায় 10 বছর মতোই, 9.5 বছর। এর আগে আরো কিছু প্রতিষ্ঠানে কাজ করা হয়েছে। আহ পাশাপাশি হচ্ছে কমিউনিটির সাথে একটা এঙ্গেজমেন্ট আমার আছে মোটামুটি। আমাদের বিভিন্ন যে নেটওয়ার্ক অপারেটর গ্রুপ বা আদার্স এগুলোর সঙ্গে কিছুটা অ্যাটাচমেন্ট আছে। তো প্রথমেই আমি যেটা দিয়ে শুরু করতে চাই যে ওয়াই ডিএনএস ম্যাটার, এটা মোটামুটি আমরা হচ্ছে সবাই জানি। যে ডিএনএস আসলে এমন একটা সার্ভিস যে এটা ছাড়া ইন্টারনেট ইকোসিস্টেম হচ্ছে কল্পনাই করা যায় না। হ্যাঁ, কারণ ইন্টারনেটটা আসলে মেইনলি হচ্ছে যে মাল্টিপল কম্পিউটার, মাল্টিপল অর্গানাইজেশন এগুলোর মধ্যে ইন্টার কানেক্টিভিটি, এইটা দিয়েই হচ্ছে ইন্টারনেট। তো এটার যে সার্ভিস অ্যাপ্লিকেশন বলেন বা আদার যেসব সার্ভিস আছে যেটা আমরা সাধারণ ব্যবহারকারীরা ব্যবহার করে, তো এটা সহজবোধ্য করা গেছে একমাত্র হচ্ছে এই সার্ভিসটার জন্যই, সেটা হচ্ছে ডিএনএস সার্ভিস। আর এইটা আহ, মানে এটা যখন তৈরি করা হয় তখন শুরুর দিকে যখন ইন্টারনেট আসছে, ইন্টারনেট তো আসছে ধরেন আহ 60-এর দশকের শেষে আর কি এটা ইনভেন্ট হয়। তারপরে 70-এর দশক থেকে এটা মোটামুটি যে সবার মাধ্যমে মধ্যে ব্যবহার শুরু হয় আর কি। তো ওই সময় তো এটা গুটি কয়েক কানেকশন ছিল, তখন এটা ম্যানুয়ালি ইউজ করা হইতো, কারণ ওই সময় থেকে কিন্তু এফটিপি সার্ভিস ছিল, ইমেইল সার্ভিস ছিল, আরো কিছু সার্ভিস হচ্ছে ছিল ইন্টারনেটের উপরে। বাট সেটা হচ্ছে ম্যানেজ করা হইতো একদম ম্যানুয়ালি। একটা হোস্ট ফাইল ছিল, সেটাই হচ্ছে একটা সেন্ট্রাল এফটিপি সার্ভারে রাখা হইতো, সেটা আবার হচ্ছে রেগুলারলি সবাই সিঙ্ক্রোনাইজ করতো আর কি। তো এরপরে যখন ইন্টারনেট আস্তে আস্তে বড় হয়েছে তখন আর কি এমন একটা সিস্টেমের দরকার হয়েছে যে এইটা যার যারটা সেই আপডেট করবে। কারণ আগে একটা সেন্ট্রাল দিন লাগতো, কারণ একই ফাইল যদি মাল্টিপল পার্সন আপডেট করে সেটা যেমন একটা ইনকনসিস্টেন্সি ইস্যু দাঁড়াইতো। আবার হচ্ছে আপডেট করতে না পারলেও একজনের উপরে অনেক প্রেশার পড়ে যাইতো আর কি। তো এটা এমন একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম ডিজাইন করার প্রয়োজন পড়ে যে যেটা সবাই মিলে মেনটেন করবে, বাট গ্লোবালি এটা হচ্ছে একটা ইউনিক সিস্টেম হিসেবে কাজ করবে। তো আমরা যদি হচ্ছে একটু মোটা দাগে দেখি যে আমাদের হচ্ছে কোথায় কোথায় ডিএনএস ছাড়া আমরা চলতে পারি না। নাম্বার ওয়ান হচ্ছে ইমেল ডেলিভারি, যেটা কমপ্লিটলি হচ্ছে রিলাই করে হচ্ছে ডিএনএস সার্ভিসের উপর। হ্যাঁ, কারণ প্রথম দিকে হচ্ছে এখানে তো শুধুমাত্র হচ্ছে এনএক্স রেকর্ড হইলেই আমরা ইমেল পাঠাইতে পারতাম। এখন ইমেল সিকিউরিটি, ইমেল সিকিউরিটির একটা বড় অংশ যেটা ডিপেন্ড অন ডিএনএস। যেমন আপনারা হয়তো এসটিএম, ডিকেআইএম, ডিমার্সি এই 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 রেকর্ড গুলো সম্পর্কে কিছুটা ওয়াকিবহল যারা হচ্ছে আইটি সেক্টরে আছেন। এই যে এই রেকর্ড গুলো কিন্তু কমপ্লিটলি সার্ভ হচ্ছে হচ্ছে ডিএনএস থেকে। এটা ইমেল সিকিউরিটির একটা ভাইটাল অংশ যেটা হচ্ছে আগে ছিল না। তো প্রবলেম কি ছিল যে যে কেউ চাইলে, ইভেন আমি আমি নিজেই কাজ করছি, আমি হচ্ছে কনফারেন্সে দেখাইছি যে আমি নিজে জিমেইলের মেইল সার্ভার বানাই ওখানকার একজনের হচ্ছে ইমেল অ্যাড্রেস ইউজ করে মেইল পাঠাইছি, সুন্দর করে মেইল চলে গেছে। কারণ আমি যেহেতু মেইল সার্ভার কনফিগার করতে পারি, তো gmail.com কনফিগার করা তো আমার জন্য বড় কোনো ইস্যু না। তো এটা ইউজ করে আমি যে কাউকে মেইল দিতে পারি। এখন সে রিসিভ করবে কি করবে না এটা তো তার ব্যাপার। হ্যাঁ, তো আগে যখন সিকিউরিটি নিয়ে এত বেশি মাথা ব্যথা ছিল না তখন কিন্তু ইজিলি এই মেইল গুলো চলে যেত আর কি, স্প্যামও যেত না, একদম ইনবক্সে ই হয়ে যেত। তো পরে কিন্তু এইগুলো ই আসছে যে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়। এবং
কিসের মাধ্যমে। তো এই এই রেকর্ড গুলো পরে আসছে, এবং এটা দিয়েই হচ্ছে ইমেল সিকিউরিটির একটা বড় পোর্শন হচ্ছে করা হয় আপনার। এই যে যে কোথা থেকে মানে ভ্যালিড সার্ভার থেকে, ভ্যালিড ইউজার থেকে ইমেল গুলো আসতেছে কিনা, এগুলো সার্ভার রিসিভ করবে কি করবে না, এগুলো তো হচ্ছে পলিসির ব্যাপার। এই পলিসি গুলো কমপ্লিটলি ডিপেন্ডস করে হচ্ছে এই ডিএনএস এর ইমেল রিলেটেড এজেন্সি গুলো। ওয়েব সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু সেম, যে ইন্টার ওয়েব স্ট্যাকটাই হচ্ছে ডিএনএস এর উপরে ডিপেন্ডেন্ট, কারণ আমরা হচ্ছে আইপি অ্যাড্রেস দিয়ে কয়টা সার্ভিস ইউজ করি। ইন্টারনাল দুই একটা সার্ভিস থাকলে সেটা আইপি সার্ভিস দিয়ে ইউজ করি, বাকি পুরা জিনিসটাই হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে ডোমেন নেমের উপরে। তো এখানেও আমাদের ডিএনএস এর উপর ডিপেন্ড করতে হচ্ছে। তারপরে এই যে ক্লাউডের ক্ষেত্রে এপিআই, আরো মানে ক্লাউডের ক্ষেত্রে এটা তো অন্য লেভেলে চলে গেছে। আপনারা যদি ক্লাউড ক্লাউড কম্পিউটিং নিয়ে বা ক্লাউড ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করেন, আপনারা এটা অবশ্যই জানবেন যে পুরা জিনিসটাই হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে ডিএনএস এর উপরে। আপনি যদি অ্যামাজনের কথা চিন্তা করেন, ওর রাউট 53, যেটা ডিএনএস সার্ভিস, এটা যে সে কোন লেভেলে নিয়ে গেছে এবং কি করতেছে না করতেছে, ক্লাউড ফেয়ারের কথা চিন্তা করেন। হ্যাঁ, একটা অন্য লেভেলে নিয়ে গেছে। এছাড়া হচ্ছে এই যে ভিপিএন এর কিছু বিষয় আছে, যেটা ডিএনএস দিয়ে করা যায়। তারপরে হচ্ছে যে ভিওআইপি প্লাস আইপি টেলিফোন সার্ভিস, এখানেও হচ্ছে ডিএনএস এর একটা রোল আছে, যেটা ইউজ করলে ওই যে এইগুলো কনফিগার করতে হয় না, ম্যানুয়াল কনফিগার করতে হয় না, সে অটো ডিসকভার করে নিচ্ছে যে এই ডোমেনের হচ্ছে ভিওআইপি সার্ভিস কি হবে বা আইপি টেলিফোন সার্ভিস কি হবে, এটা করা যায়। তারপরে ধরেন এই যে এন্টারপ্রাইজে আরেকটা খুবই পপুলার সার্ভিস অ্যাক্টিভ ডাইরেক্টরি, এটাও কিন্তু কমপ্লিটলি হচ্ছে এই ডিএনএস মেকানিজমের সাথে হচ্ছে কানেক্টেড। হ্যাঁ, এটার উপরেই হচ্ছে যে ডোমেন কন্ট্রোলার অথেন্টিকেশন থেকে শুরু করে আদার যেসব জিনিস, এগুলো হচ্ছে কাজ করে। তো এটা তো মোটা দাগে ছয়টা, এরকম হচ্ছে থাউজেন্ড, মানে থাউজেন্ড কি মিলিয়ন অফ সার্ভিস, যেটা হচ্ছে ডিএনএস এর উপরে হচ্ছে ডিপেন্ডেন্ট। তো এটা যদি আমরা ইন্টারনেট স্ট্যাকে দেখি যে এটা আসলে কোথায় পড়ে, এটা আপনারা আবার হচ্ছে ওএসআই টিসিপি লেয়ারের সাথে গুলায়েন না। হ্যাঁ, প্রথমে যদি আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন থেকে চিন্তা করি, যে আমরা ব্রাউজার বা হচ্ছে ডিভাইস থেকে বা এপিআই কল যাই হোক, এখান থেকেই হচ্ছে যে একটা রিকোয়েস্ট শুরু হয়, তারপরে এটা কি হবে, এইচটিটিপি হবে না টিএলএস হবে সেইটা, এরপরে দরকার হচ্ছে আইপি অ্যাড্রেসিং। এই পরের লেয়ারটাই 4 নম্বরে আসে হচ্ছে ডিএনএস রেজুলেশন আর কি। কারণ আইপিটা আগে লাগে, এই জন্য আমার যদি কানেক্টিভিটি না থাকে তাহলে তো আমি হচ্ছে এই পর্যন্ত যাইতে পারবো না, রিজলভার পর্যন্ত যাইতে পারবো না। এরপরে ধরেন হচ্ছে যেমন হচ্ছে ইন্ট্রা অর্গানাইজেশন, মানে মাল্টিপল অর্গানাইজেশনের মধ্যে যে রাউটিংটা থাকে বিজিপি দিয়ে করা থাকে। এরপরে হচ্ছে যে ফিজিক্যাল লেয়ার আর কি। এটা ওএসআই টিসিপি লেয়ার না, বাট এটা যদি আমরা অ্যাপ্লিকেশন মানে একদম হাই লেভেল থেকে চিন্তা করি, এই এই এটা তো এইটা যদি কোনো কারণে ফেল করে ডিএনএস লেয়ারটা, তাহলে কিন্তু উপরের 3টা লেয়ারেরই আর কোনো হচ্ছে কাজ নাই। কারণ এইটা আবার ধরেন কানেক্টিভিটি আছে, আমি হচ্ছে ইন্টারনেটে যাইতে পারি, হ্যাঁ সবই আছে, কিন্তু আমার হচ্ছে এই ডিএনএস রেজুলেশন সার্ভিস আমি যেটা বসাইছি যে আমার রিজলভার কারা হবে, এটা কাজ করতেছে না। তো আমার কিন্তু অ্যাপ্লিকেশন দিয়ে লাভ নাই। আবার যদি আমরা মানে ক্লায়েন্ট সাইড থেকে চিন্তা না করে সার্ভার সাইডে চিন্তা করি, যে আমি একটা সার্ভিস চালাচ্ছি যেটা ডোমেনের উপর ডিপেন্ডেন্ট, তো সেম অবস্থা আর কি, কোনো ক্লায়েন্ট ক্লায়েন্ট কোনো সার্ভিস, আমার কোনো সার্ভিস হচ্ছে পাবে না আর কি। এবার আমার ইনফ্রাস্ট্রাকচার অ্যালাইভ আছে, সবকিছু ঠিক আছে, বা ডিএনএস সার্ভিস হচ্ছে বন্ধ আছে, এটা কোনো সার্ভিস পাবে না। আমরা এটা একটা হয়তো বছর 1-2 বছর আগে মনে হয় একটা এক্সপিরিয়েন্স করছি, আমাদের ডট বিডির একটা বিশাল আউটেজ ছিল 17-18 ঘন্টা। তো ওইটা কি হয়েছে, আস্তে আস্তে যখন ক্যাশ ক্লিয়ার হয়ে গেছে তখন সব সার্ভিসই কিন্তু আউটেজ হয়ে গেছে। ব্যাপারটা এরকম ছিল না যে তাদের সার্ভার বন্ধ ছিল বা ইন্টারনেট ডাউন ছিল, কিছুই ছিল না, শুধু ডিএনএস সার্ভিসটা সার্ভ করতে পারে নাই। লাখ হাজার হাজার ওয়েবসাইট, হাজার হাজার ইমেল সার্ভিস, অ্যাপ্লিকেশন সার্ভিস হচ্ছে ডাউন হয়ে গেছে। তো এইটা যদি আমরা একটু এক্সপ্লোর করি যে এটা কিভাবে কাজ করে। হ্যাঁ, আমরা তো হচ্ছে ব্রাউজারে একটা ওয়েবসাইট দিতেছি বা যে কোনো সার্ভিস বা মোবাইলে একটা অ্যাপস ইউজ করতেছি, এটা কাজ করতেছে আমরা ধরে নেই যে, কিন্তু বিহাইন্ড দ্য সিনে দেখেন একটা মানে একটা আইপি অ্যাড্রেস পাওয়ার জন্যই আমাদের এতগুলো স্টেপ পার করতে হয়। ধরেন এটা একটা ইউজার, ইউজার থেকে যদি আমরা একটা সাইট ব্রাউজ করতে চাই, প্রথমে যাবে হচ্ছে তার তার যেটা রিজলভার, আমরা
কমন এই রিজলভার গুলো চিনি, 888 422 111, এগুলোকে আমরা পাবলিক ডিএনএস হিসেবে চিনি আর কি। তো আপনাদের প্রথম কুইরিটাই কিন্তু এর কাছে যাচ্ছে যে এটা লাগবে আর কি। কারণ হচ্ছে ডোমেন নেম আমরা ইউজার ইউজ করার ক্ষেত্রে ডোমেন নেম লিখি, বাট ইন্টারনেটের কোনো কমিউনিকেশন ডোমেন নেম দিয়ে হয় না। হ্যাঁ, একটা প্যাকেট এক এক- এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল যেতে হলেই লাগবে হচ্ছে আইপি অ্যাড্রেস। সো এখানে আমরা যেমন এই ডোমেনের, ধরেন আমাদের তো প্রাইমারি কানেক্টিভিটি আমরা আইএসপি থেকে পাচ্ছি, থেকে পাচ্ছি। তো আমার কানেক্টিভিটি আছে, তো ডোমেনের কমিউনিকেশন করতে হলে ওই ডোমেনের সার্ভারের আইপি অ্যাড্রেসটা দরকার। তো এই আইপি অ্যাড্রেসটা পাওয়ার জন্য এই যে, আর আমি যে কিছুক্ষণ আগেই বলছি যে এটা এমন একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম ডিজাইন করা হয়েছে, এটা সেই 80-র দশকে ডিজাইন করা, বাট স্টিল নাও এটা প্রতিদিন সম্ভবত 8+ ট্রিলিয়ন ডিএনএস কুয়েরি হচ্ছে হয় আর কি, ওয়ার্ল্ড ওয়াইড। তো এই পরিমাণ হচ্ছে সার্ভিস সে দিয়ে যাচ্ছে ওই ওই সেম সেম আর্কিটেকচার থেকে। আর এটা হচ্ছে একটা মাল্টি স্টেক হোল্ডার মডেল, মানে আলাদা আলাদা লেয়ার আছে, লেয়ার গুলো আমি আসতেছি একে একে। যে প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদা অ্যাডমিন আছে, যার 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 লেয়ারে মানে আলাদা আলাদা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ দিয়ে আছে, পারমিশন দেওয়া থাকে, তারা হচ্ছে সেটা মেনটেন করতেছে আর কি। তো দেখেন এখানে আমাদের হচ্ছে প্রথম এটাই যাচ্ছে রিজলভারের কাছে, যেটাকে আমরা হচ্ছে আহ, অনেকে অনেক নামে চিনি, ক্যাশিং অনলি ডিএনএস নামে চিনি, রিজলভার সার্ভার নামে চিনি। হ্যাঁ, তো এর কাছে যাওয়ার পরে এর কাছে কিন্তু হচ্ছে আহ, এর কাছে কিন্তু কোনো ডাটাবেস থাকে না, বাট এর সেই ক্যাপাবিলিটিসটা আছে যে সে একটা, এখানে হচ্ছে রিকারসিভ, একে রিকারসিভ সার্ভারও বলা হয়। এখানে রিকারসিভ মানে আপনারা তো জানেন যে এই যে যে বারবার নিজে নিজে সেলফ বারবার ট্রাই করে করে একটা রেজুলেশনে হচ্ছে পৌঁছানো। তো এর হচ্ছে যতগুলো এরকম দরকার রিকারসিভ, মানে এখানে কিন্তু হচ্ছে একদম নাম্বারটা কিন্তু ডিফাইন করা থাকে না যে কয়টা হবে আর কি। ডোমেনের যতগুলো লেভেল হবে ততগুলো হচ্ছে যাবে আর কি। হ্যাঁ, তো এই ক্যাপাবিলিটিসটা এর কাছে আছে। তো এর কাছে যে তথ্যগুলো থাকে, এট ফার্স্ট হচ্ছে সে রুট সার্ভার, এটাকে টপ লেভেল ধরা হয় আর কি এই ডোমেন আর্কিটেকচারে। তো এর ইনফরমেশন গুলো এর কাছে আছে, তো সে সরাসরি এটাকে ফরওয়ার্ড করে দেয়। এখন রুট সার্ভারের কাছেও কিন্তু হচ্ছে কমপ্লিট ডাটাবেসটা নাই, বাট তার কাছে আছে যে যতগুলো হচ্ছে টিএলডি আছে, টপ লেভেল ডোমেন আছে, সবগুলোর ইনফরমেশন এর কাছে আছে। সো এই রিকারসিভ বা রিজলভারকে সে সেইটাকে দিয়ে পাঠিয়ে দেয় যে আমার কাছে ওই তথ্যগুলো নাই, বাট আমার কাছে টপ লেভেল এটা। ধর আমি এটা .NET একটা ডোমেনকে রিকোয়েস্ট পাঠাইছি, সে রিপ্লাইটা দেবে হচ্ছে .NET এর যে টিএলডি সার্ভার, সে তার ইনফরমেশন দিয়ে দিবে। সেকেন্ডলি সে আবার কিন্তু এই যে .NET এর কাছে যাচ্ছে, .NET এর কাছে যাওয়ার পরে .NET এর টিএলডি সার্ভার আবার তাকে বলতেছে যে হ্যাঁ এটা এটা যদি ফার্স্ট মানে আর যদি সাব সাব লেভেল না থাকে আর কি, যেমন আমরা যদি হচ্ছে আহ, আমাদের আমাদের কথা চিন্তা করি, যে আমাদের যদি .BD র কথা চিন্তা করি, তা আমাদের এটা কি হয়, .NET.BD। হ্যাঁ, তো এটা বিডির কাছে আসার পরেও সে আর এক ধাপ .NET এর কাছে যাবে আর কি। তো এখানে যেহেতু শুধু .NET, সো এটা আর হচ্ছে ধাপ একটা কম হচ্ছে আর কি, সেইটা দিয়ে পাঠিয়ে দিচ্ছে। ফাইনালি হচ্ছে ওই ডোমেনের অথরিটেটিভ সার্ভার যেটা তার কাছে যাচ্ছে, এইখানে হচ্ছে ওই ডোমেন রিলেটেড যাবতীয় তথ্য, কোন তথ্যগুলো, এই তথ্যগুলো আছে, এই তথ্যগুলো ফাইনালি হচ্ছে ওই ডোমেনের অথরিটেটিভ সার্ভারের কাছে থাকে, সে এই তথ্যটা দিয়ে দিচ্ছে। এবং ইউজার তার প্রয়োজন অনুযায়ী তখন হচ্ছে সেকেন্ড লেভেলে ওই কমিউনিকেশনটা শুরু করছে। এটা যদি ওয়েব হয় HTTPS, মেইল হলে SMTP বা IMAP পপ, যাই হোক আর কি, মানে সার্ভিসের সাথে কম্পেয়ার করে সেটা ইনিশিয়েট করে আর কি। তো এই টিএলডির হচ্ছে যে টাইপ গুলো থাকে, মানে টপ লেভেল ডোমেন। তো ফার্স্ট নাম্বার হচ্ছে এটাকে আমরা হচ্ছে জিটিএলডি বলি, জেনেরিক টপ লেভেল ডোমেন। এইটা আহ, খুবই কমন আর কি, .com .net, এটা এইরকম ডোমেন ছিল আর কি, বা এখনো আছে। সেকেন্ড হচ্ছে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন বলা হয় আর কি, CCTLD আর কি। মানে ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা দেশে টু টু ডিজিটের হচ্ছে একটা কান্ট্রি এক্সটেনশন থাকে, যেমন আমাদের জন্য .BD, .UK, .US, .JP, এরকম প্রত্যেকটা কান্ট্রি আছে আর কি। এবং
মানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কিছু কিছু দেশ আছে যে যাদের জিডিপির একটা বড় আর্নিং সোর্স হচ্ছে এই ডোমেন নেম আর কি। যেমন হচ্ছে যে আমরা কিছু কিছু ডোমেন ইউজ করি .tv। হ্যাঁ, এটা কিন্তু যে টুভালু নামে একটা ছোট্ট দেশ আছে, ওদের হচ্ছে কান্ট্রি কোড ডোমেন, বাট ওরা এটা টেলিভিশনের সাথে যায়, এই জন্য এইটা তারা হচ্ছে পাবলিক করে দিছে। এবং এইটা থেকে যে আর্ন হয় এটা ওদের জিডিপির একটা বড় অংশ আর কি। তারপরে যে .me এরকম অনেক আছে আর কি, যে কান্ট্রি কোড ডোমেন, বাট এটা হচ্ছে বিভিন্ন বিজনেস পারপসে হচ্ছে ব্যবহার করা হয়। এর পরে যেটা আসছে নেক্সট জেনারেশন, এটাকে বলা হয় হচ্ছে আইডিএনটিএলডি, ইন্টারন্যাশনালাইজড বা লোকালাইজ, যাই বলেন না কেন। এখানে হচ্ছে যে এই এই পর্যন্ত যা ছিল আর কি, এগুলো সবই ছিল হচ্ছে অ্যাস্কি ক্যারেক্টার। অ্যাস্কি ক্যারেক্টার দিয়ে হচ্ছে লেখা। বাট এইটা এইটা পরে পরবর্তীতে এইটা আহ, এটাকে লিখতে হয় হচ্ছে পানি কোড দিয়ে, মানে সার্ভারের ক্ষেত্রে। বাট এটা ইসে ইউনিকোডে লেখা যায় আর কি, ব্রাউজারে আমরা ইউনিকোডে লিখি, বাট সার্ভার কনফিগারেশনের সময় ওটা আর এক ইয়া, ওইটা আমি যাচ্ছি না। তো এখানে যেমন হয়েছে, যেমন এই যে আমাদের আমরা একটা ডোমেন পাইছি .বাংলা। হ্যাঁ, ইন্ডিয়া আর একটা পাইছে বাংলা ভাষায় .ভারত। এইরকম অনেক আছে আজকে হিন্দি, মানে ওই ভাষাতে আর কি, যার যার নিজস্ব ভাষায় হচ্ছে ডোমেন নেম। এটার কিছু সুবিধা অসুবিধা আছে। যেমন হচ্ছে এটা কিছু জিনিস আছে যেটা যদি একদমই পার্সোনালাইজ রাখতে চাই, যে আমরা এটাকে বাইরে মানুষ যাতে সহজে অ্যাক্সেস করতে না পারে। কারণ আমরা আমরা বাংলা হয়তো খুব সহজে লিখতে পারবো, বাট একটা চাইনিজ তো এইটা লিখতে পারবে না। আবার চাইনিজের যে ডোমেনটা আছে ওরা হয়তো সহজে লিখতে পারবে, আমরা এটা লিখতে পারবো না। অ্যারাবিকের যে ডোমেন আছে ওরা হয়তো সহজে লিখতে পারবে, আমরা লিখতে পারবো না। তো এটার গ্লোবালাইজেশন কম আর কি, বাট লোকালাইজেশনটা আর কি বেশি, আমরা যদি এভাবে চিন্তা করি আর কি। হ্যাঁ, এরপরে আসছে হচ্ছে এই যে ব্র্যান্ড বা কোম্পানি টিএলডি আর কি, যে ডাইরেক্ট হচ্ছে যেগুলো রিনাউন্ড অর্গানাইজেশন কোম্পানি আছে, তাদের নামে হচ্ছে কিছু টিএলডি আসছে। যেমন .গুগল, .অ্যাপেল, .মাইক্রোসফট, এই ধরনের .এডব্লিউএস, ব্যাংক। হ্যাঁ, তারপরে আবার কিছু আছে হচ্ছে স্পেশালাইজ, যেমন আগে তো শুধু হচ্ছে এডু আর গভ ছিল, মিল ছিল। এখন ধরেন মিউজিয়াম, মানে এইরকম হাজার হাজার টিএলডি এখন হচ্ছে অ্যাড হয়েছে আর কি। আর একটা টিএলডি আছে, এটা আমরা খুব কম জানি, .এরপা। এটা কিন্তু হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, মানে হচ্ছে যে আহ, যেটাকে আমরা হচ্ছে কি বলি, রিভার্স ডিএনএস আর কি, যে আইপি অ্যাড্রেস থেকে নাম। তো এটারও জন্য কিন্তু একটা হচ্ছে ডোমেন লাগে, আইপি থেকে নাম এমনি এমনি আসে না। এটার জন্য হচ্ছে একটা ডোমেন লাগে, এইটা হচ্ছে .এরপা সেই ডোমেনটা। এইটা ম্যানেজ বাই হচ্ছে যে নিট গুলো আছে, নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার, তারা হচ্ছে এটা মেইন এটা ম্যানেজ করে। আর এটা মানে আমাদের একটা এখানে একটা বড় ভুল কনসেপ্ট আছে, যে আমরা যখন ডিএনএস সার্ভার কনফিগার করি আমরা মনে করি আমাদের সার্ভারের আইপি দিয়ে আমাদের একটা রিভার্স ডিএনএস কনফিগার করলে হয়ে যায়। এটা টোটালি রং কিন্তু। কারণ আইপির অনার হচ্ছে আইসি বা অর্গানাইজেশনের নিজস্ব যদি আইপি থাকে। যেমন আমাদের রিজিয়নে তো আমাদের অ্যাপনিক হচ্ছে আমাদের আইপি দেয়। তো অ্যাপনিকের যদি আমরা হচ্ছে মেম্বার হইতে পারি, অ্যাপনিক থেকে আইপি নিতে পারি, ওই আইপিটা হচ্ছে আমরা কনফিগার করতে পারি। হ্যাঁ, বাট আমরা যদি সেটা না করে, ধরেন আমার সার্ভারে একটা আইপি আছে, পাবলিক আইপি, এটার জন্য আমি রিভার্স ডিএনএস কনফিগার করলাম, এটা কোনো কাজের না। এটা একটা বড় বড় ভুল কনসেপ্ট। এটা নিয়ে আমার প্রচুর, মানে আমার কেরিয়ারে প্রচুর আর্গুমেন্ট হয়েছে প্রচুর মানুষের সাথে। কারণ হচ্ছে ইমেইলে কিন্তু একটা ভাইটাল লাগে, যে পিটিআর রেকর্ড লাগে ইমেল সার্ভার কনফিগার করলে। এখন তো আমরা অধিকাংশ মেইল ক্লাউডে চলে যাচ্ছে, কিন্তু একটা সময় লোকাল মেইলে আমরা হচ্ছে ম্যানেজ করতাম। তো এটা পিটিআর রেকর্ডটা খুবই ভাইটাল। তো এখানে প্রচুর মানুষের সাথে আমার আর্গুমেন্ট হয়েছে, মানে তাদেরকে আমি বুঝাইতেই পারি নাই যে এইটা ডিএনএস সার্ভারে দিলে হবে না, এটা আইএসপি দিতে পারবে। হ্যাঁ, ওই তারা তো একদম চটে যায়, হ্যাঁ আমি কি হয়েছে, আমি তো হচ্ছে আমার ডিএনএস সার্ভারের মধ্যে কনফিগার করছি, এখানে রেকর্ড বসাই দিচ্ছি, কেন কাজ করবে না, এই সেই। বাট ইনফ্রাস্ট্রাকচার, ডোমেন যেরকম আমরা পারচেস করতেছি, ইনফ্রাস্ট্রাকচারের আইপি অ্যাড্রেসটাও আমরা যেখান থেকে নিচ্ছি। এখানে এই জন্য আইপি অ্যাড্রেস গুলোকে হচ্ছে এই যে /24/24 এইভাবে হচ্ছে করে আর কি। এই প্রত্যেকটা ইসের জন্য এই আইপি অ্যাড্রেস মিলে হচ্ছে এখানে একটা ডোমেন অ্যালোকেট হয়, সেটাই হচ্ছে .alpha। এবং এইটা
এই রেকর্ড গুলো আপডেট করতে পারে, মানে আইপি অ্যাড্রেস এর অনার যারা, মানে আপনার অর্গানাইজেশনের নামে যদি আইপি থাকে তাহলে এই কাজটা করতে পারা যায় আর কি। মানে এটা আমি ডিটেলস বলার উদ্দেশ্যই হচ্ছে এটা, কারণ আমার এটা নিয়ে প্রচুর আর্গুমেন্ট করতে হয়েছে আমার ক্যারিয়ারে, একটা দুইটা না, অনেক। এখনো অনেক মানুষ আছে যে ক্লাউড থেকে একটা সার্ভার নিছে, ওইখানে তো রিভার্স একটা পাবলিক আইপি দিয়ে দিচ্ছে। তো ওইখানে একটা সুবিধা আছে, ওদের তো ডাইনামিক আপডেট অপশন আছে। ওইখানে হচ্ছে দিয়ে দেয় আর কি, যে আপনার সার্ভারের এগেইনস্টে যে আইপি দেয় ওইটার হচ্ছে টিটিআর রেকর্ড দেওয়া যায়, মানে ওইটা দিলে হয়ে যায়। বাট অনেকে আবার ট্রাই করে যে ওইটা ওইটা আমি হচ্ছে ডিএনএস সার্ভার কনফিগার করে, এটা করলে কেন কাজ করবে না। আচ্ছা, এবার এই ইকোসিস্টেমটা আসলে ম্যানেজ হয় কিভাবে? তো ইন্টারনেটে যদি আমরা দেখি, ইন্টারনেটের সবচেয়ে হাইস্ট অর্গানাইজেশন হচ্ছে আইক্যান। হ্যাঁ, এটা এটা হচ্ছে সবচেয়ে হাইস্ট অর্গানাইজেশন, মানে টেকনিক্যালি ম্যানেজ করার জন্য আর কি। এটা গ্লোবাল নন প্রফিট একটা অর্গানাইজেশন। আর ইন্টারনেট চলে হচ্ছে তিনটা জিনিসে, মানে প্রাইমারিলি দুইটা: নেম এন্ড নাম্বার। নেম মিনস হচ্ছে ডোমেন নেম, আর নাম্বার মিনস হচ্ছে আইপি অ্যাড্রেস। আর একটা নাম্বার আছে, এস এস এর নাম্বার, এটা হচ্ছে অর্গানাইজেশন। তো এই তিনটা জিনিসই হচ্ছে এরা আর কি হচ্ছে হাইস্ট অথরিটি, বাট তারা ম্যানেজ করে না ডাইরেক্টলি। তাদের হচ্ছে সহযোগী প্রতিষ্ঠান আছে, যেমন আহ আয়ানা নামে হচ্ছে তাদের একটা সহযোগী অর্গানাইজেশন আছে, যারা এই রুট জোনের ডাটাবেসটা হচ্ছে মেনটেন করে আর কি। টিএলডি, কতগুলো টিএলডি আছে পুরোটা তাদের ইসে। তারপরে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যে আইপি অ্যাড্রেস এর পুলটা আছে, এটাও হচ্ছে তাদের অধীনে। এবং এএসএন যেটা অটোনমাস সিস্টেম নাম্বার, এটাও তাদের অধীনে। এখান থেকে আবার দেখেন, তারাও কিন্তু আবার হচ্ছে ডাইরেক্টলি করতেছে না। হ্যাঁ, ডোমেনের ক্ষেত্রে হচ্ছে তাদের একটা ডাটাবেজ আছে, যেটা হয়তো আমি পরে আসতেছি যে কিভাবে করে। আর আইপির ক্ষেত্রে তারা হচ্ছে যে নিক গুলোকে অ্যাসাইন করে দেয়। নিক গুলো হচ্ছে যে আমাদের এই পাঁচটা নিক আছে রিজিওনাল, এরা হচ্ছে এই পুল থেকে আইপি নিয়ে এই আইপি গুলো হচ্ছে আমাদেরকে বরাদ্দ করে, মানে অর্গানাইজেশন মেম্বার হইলে ধর আমাদের আমাদের রিজিয়নে হচ্ছে অ্যাপিনিক, আমরা এখান থেকে হচ্ছে এইটা পাই। আর এই যে রুট সার্ভার যেটা বললাম, এইটা অপারেট করার জন্য হচ্ছে 12টা অর্গানাইজেশনকে দায়িত্ব দেওয়া আছে ওয়ার্ল্ড ওয়াইড। আর রুট সার্ভার আছে হচ্ছে 13টা। বাট এইখানে একটা মজার ব্যাপার আছে আর কি। এই 13টা রুট সার্ভার এই ওয়ার্ল্ড ওয়াইড এই পুরা ইন্টারনেটটাকে বাঁচায় রাখছে, একবার ভাবেন। তো এটা কিন্তু হচ্ছে, যদি আমরা 13টা সার্ভার চিন্তা করি তাহলে এটা ইম্পসিবল। এটা পসিবল হয়েছে একটা রাউটিং এর একটা টেকনোলজির মাধ্যমে, সেটা হচ্ছে এনিকাস্ট। কারণ প্রত্যেকটা রুট সার্ভারে শত শত ইনস্ট্যান্স আছে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, 200 250 1000 এরকম আর কি। মানে সেম আইপি দিয়া সার্ভার, সেম ডাটাবেস, কিন্তু 1000 লোকেশনে এটা ইনস্টল করা আছে। তো এখানে যেটা হয়, ইউজাররা তার নিয়ারেস্ট লোকেশন থেকে হচ্ছে পায়। কারণ আমাদের বাংলাদেশ থেকে, আমাদের বাংলাদেশেও কয়েকটা রুট সার্ভার আছে। তো আমরা বাংলাদেশের সার্ভার গুলো থেকে হচ্ছে আমরা পাই, আমাদের কিন্তু দেশের বাইরে যাইতে হয় না। আর এই যে টপ লেভেল ডোমেন, এইটার জন্য হচ্ছে আলাদা আলাদা অর্গানাইজেশনের এটা হচ্ছে রেজিস্ট্রি দেওয়া আছে। যেমন হচ্ছে আমরা যদি একটু এক্সাম্পল দেখি, যে verisign.com, যেমন ডট বিডির হচ্ছে রেজিস্ট্রি হচ্ছে আমাদের বাংলাদেশে বিটিসিএল। হ্যাঁ, আর এরপরে আবার আরেকটা আছে এই যে রেজিস্টার্স। এইটা কিছু রিসেলার আছে, আই ক্যান অ্যাফিলিয়েটেড রিটেল সেলার যারা, আহ, তাদের এইটা দেয়া দেয়া আছে আর কি। যেমন হচ্ছে যেমন আমরা নেমসিপ চিনি, গুডাডি চিনি। হ্যাঁ, এরা এরা হচ্ছে এই টাইপের হচ্ছে রিটেল সেলার আর কি, যেখান থেকে আমরা ডোমেন গুলো রেজিস্ট্রেশন করতে পারি। বাট হচ্ছে আলটিমেটলি যেটাই হোক, যে আমরা হয়তো তাদের ডাটাবেজে এটা পুশ করতেছি, তো ফ্রন্ট এন্ডে একটা ইন্টারফেস থাকতেছে, ব্যাক এন্ডে কিন্তু আলটিমেটলি তারা এই যে আলাদা আলাদা সার্ভার ম্যানেজ করতেছে, এবং এই সার্ভার থেকেই টিএলডি ডাটা টিএলডি তে যাচ্ছে, ইসের ডাটা মানে ওখানে আমরা হচ্ছে ডোমেনের বলে দিচ্ছি যে এই ডোমেনের অথরিটি সার্ভার কি হবে। আর এই রেজিস্ট্যান্স হচ্ছে এটা এটা হচ্ছে আমরা হচ্ছে ইউজার, আমরা যারা ডোমেন কিনি তারা। তো আমরা কিনি হচ্ছে এই যে 2 নাম্বার এদের কাছ থেকে। আমাদের ডট ভিডিও এখন কিন্তু এই মডেলে গেছে আর কি। ডট ভিডিও হচ্ছে রিটেল সেলার দিয়ে দিচ্ছে, তো ডট বিটিসিএল ছাড়াও আমরা অন্যান্য প্রতিষ্ঠান থেকে এখন কিনতে পারি, কিন্তু সেন্ট্রাল ডাটাবেস কিন্তু বিটিসিএল এর কাছে।
আচ্ছা, এখানে আমরা হচ্ছে একটু তফাৎ দেখি, ওই যে সার্ভিস, যে রিকার্সিভ রিজলভার আর অথরিটেটিভ নেম সার্ভার। হ্যাঁ, এই দুটা কিন্তু হলো আলাদা জিনিস। এখানেও হচ্ছে যে যারা একটু আহ, কি বলবো বিগিনার লেভেলে আছে, তাদের এখানে একটা প্রবলেম হয় আর কি। কারণ আমরা হচ্ছে ডিএনএস শিখি হচ্ছে বিভিন্ন এই যে লিনাক্স বা উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেশন এই টাইপের কোর্স থেকে আর কি। ভার্সিটি থেকে তো শেখানো, মানে বাংলাদেশে কয়টা ভার্সিটি শিখায় আমি জানি না। তো আমাদের আসলে লার্নিংটা হয় কোর্স থেকে। সেখানে হয়তো এই সিস্টেম অ্যাডমিন বা লিনাক্স অ্যাডমিন, উইন্ডোজ অ্যাডমিন। তো ওখানে ল্যাবের ক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের তো রিসোর্স কম থাকে। তো রিসোর্স কম থাকাতে আমরা হচ্ছে কি করি, মাল্টিপল সার্ভিস একটা একটা ভার্চুয়াল মেশিন বা একটা সার্ভারের মধ্যে মাল্টিপল সার্ভার আমরা চালাই দিই। কিন্তু এইটা যারা পার্টিসিপেন্ট থাকে তাদের একটা কনসেপ্টে প্রবলেম থেকে যায়, যে তারা মনে করে যে এটা প্রোডাকশনে এইভাবেই চালাইতে হবে, কিন্তু দুইটা কিন্তু আলাদা জিনিস। এবং বেস্ট প্র্যাকটিস হচ্ছে সেপারেট করা, যে আপনার যদি একটা ডোমেন থাকে, ডোমেনের জন্য অথরিটেটিভ সার্ভার আলাদা হবে, যেখানে হচ্ছে ডোমেনের এন্ট্রি গুলো থাকবে, ডাটাবেসটা থাকবে। আর আপনি যদি হচ্ছে আইএসপি বা স্মল কোনো, যেখান থেকে হচ্ছে ধরেন আপনি লোকালি আপনার ইউজারদেরকে একটা অর্গানাইজেশন হন, যে রিকারসিভ সার্ভিস দিবেন, এটার জন্য আলাদা একটা সার্ভার হচ্ছে কি করবেন। কিন্তু ওই যে আমরা ওই জায়গা থেকে এক সার্ভারে শিখে আসি, আমরা এক সার্ভারে চালানোর চেষ্টা করি, যেটা হচ্ছে টোটালি হচ্ছে মানে কি বলবো, এটা রিকমেন্ডেডই না আর কি। তো দুটার হচ্ছে আলাদা। দেন প্রাইমারি পারপোজ হচ্ছে এর কাজ হচ্ছে যে এই যে রিকারসিভ, যে ইউজার একটা রিকোয়েস্ট পাঠাইলে সে ওই ডোমেনটা রুটে যাবে, টিএলডি তে যাবে, যেখানে যেখানে যাওয়া দরকার, গিয়ে তথ্যটা এনে ইউজারকে প্রোভাইড করবে। আর অথরিটেটিভ সার্ভার হচ্ছে, এ হচ্ছে একটা ডোমেনের মেইন সার্ভার, যেখানে হচ্ছে ডোমেনের যাবতীয় তথ্য, মানে ডাটাবেস হোল্ড করবে। হ্যাঁ, এবং সে অ্যান্সার দিবে কাকে, এই যে, আচ্ছা ওইটা নিচের দিকে আছে, তো ডাটা অরিজিন যদি দেখি, এর কাছে কিন্তু কোনো ডোমেনের ডাটা থাকে না রিকারসিভ সার্ভার। হ্যাঁ, এর কাছে হচ্ছে একটা জিনিস থাকে, যে এই আপনার, তার প্রতিবার যদি এতগুলো কুইরি হয়, তাহলে এই যে আহ, সময় যেরকম বেশি লাগে, পাশাপাশি হচ্ছে ট্রাফিকের উপরে তো একটা ইম্প্যাক্ট আছে আর কি। তো এই জন্য প্রত্যেকটা লেয়ার, এই রিকারসিভ লেয়ারে হচ্ছে ক্যাশ হয়, যে আপনি যদি গুগল.কম একবার চান, সেকেন্ড টাইম সে এইটা ফুল কোয়েরি করবে না। সেকেন্ড টাইম চাইলে ও বলবে আমার কাছে ক্যাশ আছে, এটাই নাও। এবং এই ক্যাশের একটা হচ্ছে টাইম আছে আর কি, এই যে থার্ড নাম্বার ক্যাশ বিহেভিয়ার। বাট অথরিটিভ সার্ভারের কাছে কিন্তু কোনো ক্যাশ নাই, এ সরাসরি হচ্ছে সেটা আপনি ডাটাবেস হোক বা ফাইল হোক, ডিস্কে যেটা রাইট করা থাকে, সেখান থেকে সে তথ্যটা দিবে আর কি। 4 নম্বরে হচ্ছে যে রিকার্সিভ হচ্ছে ক্লায়েন্ট ফেসিং, ক্লায়েন্ট হচ্ছে রিকার্সিভের কাছে আসে। আর অথরিটেটিভ সার্ভার এটা কমপ্লিটলি হচ্ছে যে এর কাছে কিন্তু আসে হচ্ছে বিভিন্ন রিকারসিভ সার্ভার থেকে। আর ক্লায়েন্ট ডাইরেক্ট ডাইরেক্ট কুয়েরি অ্যালাউ থাকে, ওর কাছে যে ডোমেন গুলো থাকে, এটা তো ডাইরেক্ট কুয়েরি অ্যালাউ না করলে তো পাবে না কেউ। কিন্তু কোনো কয়জন ক্লায়েন্ট হচ্ছে যে একটা ডোমেনের অথরিটেটিভ সার্ভারকে পাঠায়, ইউজুয়ালি পাঠায় না, এটা ম্যানুয়ালি আমরা চেক করার সময় অনেক কিছু করি, যে আমি একটা ডোমেনের রিকারসিভ, সরি অথরিটেটিভ সার্ভার কনফিগার করলাম, আমি তো আগে ডাইরেক্টলি ওকে কুয়েরি করে দেখবো যে ও আমার কুয়েরির আনসার দিচ্ছে কিনা। লোকাল নেটওয়ার্ক থেকে দেখবো, বাইরের নেটওয়ার্ক ইন্টারনেট থেকে হচ্ছে দেখবো, কারণ ও যদি আমার কোয়েরির আনসার দিতে পারে, দেন হচ্ছে বিভিন্ন রিজলভার সার্ভারের আনসার দিতে পারবে। সফটওয়্যার যদি দেখি, আমরা তো বাইন্ড সফটওয়্যারটাকে বেশি চিনি, এছাড়াও হচ্ছে আরো কিছু সফটওয়্যার এখন আসছে যেগুলো পারফরমেন্স বাইন্ডের থেকে ভালো। যেমন নাম্বার 1 হচ্ছে এই যে আনবাউন্ড, এটা পারফরমেন্স বাইন্ডের থেকে অনেক বেশি, পাওয়ার ডিএনএ স্পিকার এগুলো বেশি। তারপরে কিছু আছে হচ্ছে যে পাবলিক সার্ভার, 888111, এগুলো হচ্ছে যে পাবলিকলি যে সার্ভিস গুলো দেয়। অথরিটেটিভ এর ক্ষেত্রেও কিন্তু সেম, আমরা হচ্ছে বাইন্ডটা আমাদের কাছে বেশি পপুলার, তবে বাইন্ড ছাড়াও এখন বেশ কিছু হচ্ছে সফটওয়্যার আসছে, যেগুলো অথরিটেটিভ সার্ভারের জন্য ব্যবহার করা হয়। এবং পারফরমেন্সের দিক দিয়েও বাইন্ডের থেকে অনেক ভালো, কারণ বাইন্ড তো অনেক পুরনো একটা সফটওয়্যার, এটা হচ্ছে সেই প্রথম দিকের আর কি, ডিএনএস যখন জন্ম নেয় তখনকার থেকে আর কি। তো যুগের সাথে তাল মিলায় অনেক কিছুই সেভাবে আপডেট হয় নাই। তো ওয়ার্ল্ডের এখন অনেক অনেক অর্গানাইজেশন বাইন্ড থেকে বের হয়ে আসছে আর কি, বাইন্ড ইউজ করে না। আচ্ছা, রেকর্ড, এটা এটা মনে হয় আমরা কম বেশি সবাই পরিচিত। কি মোস্ট কমন হচ্ছে রেকর্ড, যেগুলো এ রেকর্ড, কোয়াড রেকর্ড, আইপি রেকর্ডের জন্য, মেইলের জন্য এমএক্স রেকর্ড। আর একটা রেকর্ড আছে টিএক্সটি। এইটা কি হচ্ছে কি বলবো, মানে অনেক ধরনের, কারণ ডিএনএস
যখন তৈরি হয় তখন এগুলো কিন্তু মাথায় রেখে তৈরি হয় না। তো এইগুলোকে কিভাবে তাহলে দেওয়া যায়? তো এইটার জন্য আসছে হচ্ছে টিএক্সটি রেকর্ড, মানে টেক্সট ডাটা আপনি হচ্ছে ডিএনএস এর মধ্যে রাখতে পারবেন বিভিন্ন ফরম্যাটে, যেটা বিভিন্ন পারপোজ হচ্ছে ব্যবহার করা যায়। মোস্ট কমন হচ্ছে মেইলের ক্ষেত্রে, যেমন এগুলো আমরা সবাই মোটামুটি জানি। তারপরে যে সিএ সার্টিফিকেটের জন্য কিছু আসছে, তারপরে সে, হ্যাঁ, আর এগুলো এগুলো মোটামুটি তো একদম কমন। সিনেম, এনএস রেকর্ড, টিটিআর রেকর্ড, স্টার্টআপ অথরিটি রেকর্ড। আহ এটা এটা আর একটা রেকর্ড, এটা হচ্ছে একটু কম ব্যবহার করা হয় বা আমরা কম জানি। এটা হচ্ছে মানে বিভিন্ন সার্ভিস অটো ডিসকভারি। যেমন হচ্ছে ধরেন আমি একটা ইমেল ক্লায়েন্ট কনফিগার করব, আউটলুক, থান্ডারবার্ড কনফিগার করব আমার ডোমেনের জন্য। তো নর্মালি আমরা ওইখানে কি করি, আইম্যাপ অ্যাড্রেস, এসএমটিপি অ্যাড্রেস, এগুলো ম্যানুয়ালি হচ্ছে বসাই দিই। তো এই এই রেকর্ড গুলো যদি থাকে, আমরা শুধু ডোমেইন নাম দিব বা ইমেল অ্যাড্রেসটা দিই। ইমেল অ্যাড্রেস তো কি থাকে, ইউজার@, ইমেল মানে ডোমেন। তো এটা দিলে সে অটোমেটিক্যালি হচ্ছে ডিএনএস এ সার্চ করবে যে আইম্যাপ বা এসএমটিপি বা হচ্ছে এই যে আইপিটিএসপির জন্য যেগুলো লাগে, সিপ সিপ রেকর্ড, এই ধরনের কিছু আছে কিনা, এইগুলো হচ্ছে এটা দিয়ে সার্চ করা হয়। এইটা এই যে সিএ মানে এসএসএল এর সার্টিফিকেটের অথরিটি এখানে হচ্ছে এই করে দেওয়া যায় যে আমার আসলে সিএটা কে হবে আর কি। হ্যাঁ, এই টাইপের এই রেকর্ড গুলো হচ্ছে এখন হচ্ছে নতুন ইন্ট্রোডিউস হয়েছে, যেগুলো হচ্ছে সিকিউরিটি পারপসে আর কি ব্যবহার করা হচ্ছে আর কি। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা কিন্তু সবাই জানি যে ডিএনএস হচ্ছে একটা ইউডিপি প্রোটোকল, যেটা হচ্ছে ইউডিপি পোর্ট 53 তে হচ্ছে হয়, লিসেন হয়। এবং এখনো আমাদের মধ্যে অনেক জায়গাতেই এটা এটা একটা ইস্যু আছে, যে ইউডিপি তে আমরা হচ্ছে এটাকে রান করতেছি, বা ফায়ারওয়ালে আমরা কি করতেছি, ইউডিপি 53 পোর্টটাকে অ্যালাউ করি, টিসিপি হয়তো অ্যালাউ করি না। কিন্তু নিউ এডিশনে যেটা আসছে, এই যে ইডিএনএস 0, কারণ এটার একটা কিন্তু হচ্ছে লিমিট আছে। সেটা কি, ইডিপির একটা হচ্ছে লিমিট আছে, সেটা হচ্ছে যে 512 বাইট যে লিমিটটা। হ্যাঁ, কিন্তু এখন তো হচ্ছে যে এইটা তো তৈরি করা হয়েছে যে সময়, তখন এটা ঠিক ছিল আর কি। এখন ধরেন আমরা যখন হচ্ছে যে ডিএনএস সেক বা আরো আদার ডিএনএস কুকি, এরকম আরো অনেক তথ্য আছে যেগুলোর হচ্ছে যে এই 512 বাইটে হয় না, আরো বেশি ডাটা লাগে। হ্যাঁ, কারণ ডিএনএস সেকে কি হয়, আমরা যখন একটা ডিএনএস সেক করি, ওইখানে কিন্তু শুধু রেকর্ডটাই যায় না, ওই রেকর্ডটা ভেরিফিকেশনের জন্য একটা কি যায়, সেগুলোর সাইজ অনেক সময় এটা বেশি হয়ে যায়। তো তখনই এটাকে হচ্ছে সে কনভার্ট করে ফেলে আর কি। এটা আরএফসি 6891 দ্বারা হচ্ছে ডিফাইন করা আছে। আপনাদের যদি আরো বেশি জানার দরকার হয়, আপনারা এই আরএফসি টা সার্চ করলে আরো ডিটেলস জানতে পারবেন। তো এই জন্য আমাদের এখন হচ্ছে ডিএনএস টাকে দুটা পোর্টই হচ্ছে ইনেবল করতে হয়, এবং ফায়ারওয়ালে দুটা পোর্টই হচ্ছে অ্যালাউ করতে হয়। তারপর হচ্ছে যে জোন ট্রান্সফার যেটা হয় প্রাইমারি সেকেন্ডারির মধ্যে, এটাও কিন্তু হচ্ছে টিসিপি। তো এটা হয়তো ফায়ারওয়ালের ভিতরে থাকলে প্রবলেম হয় না, কিন্তু এইটা একটা প্রবলেম আছে যে অনেকেই হচ্ছে ফায়ারওয়ালে 53টা অ্যালাউ করে ইউডিপি, বাট টিসিপি না করলে এই ইস্যু গুলো আসে আর কি। আর ক্যাশিং এর ক্ষেত্রে আহ, যেটা আমি বলছি যে কয়েকটা লেয়ারে হচ্ছে ক্যাশিং হয়। তো আমরা যদি একটু কুয়েরিটা দেখি, আমাদের হচ্ছে দুই টাইপের কিন্তু কুয়েরি আছে, একটা হচ্ছে রিকারসিভ কুয়েরি আর হচ্ছে আইটারেটিভ কুয়েরি আর কি। তো রিকারসিভ কুয়েরি কি হয়, যে ইন্ডিউজার আস্ক রিজলভার, যে ইন্ডিউজার রিজলভার কে বলতেছে যে আমার হচ্ছে এই ডোমেন বা এই আইপি তথ্যটা হচ্ছে দরকার, তুমি আমাকে দাও। আর একটা হচ্ছে কুয়েরি হচ্ছে যে রিজলভার বিভিন্ন নেম সার্ভারকে আস্ক করতেছে, যে ধরেন একবার সে রুট সার্ভারের কাছে যাচ্ছে, একবার টিএলডি এর কাছে যাচ্ছে। এই যে কুয়েরিটা, এটা হচ্ছে আইটারেটিভ কুয়েরি। হ্যাঁ, তো এই রিকারসিভ কুয়েরিটা হচ্ছে এটা ক্যাশ হয় আর কি। এবং ক্যাশটা হওয়ার ক্ষেত্রে এখানে আরেকটা জিনিস আছে, টিটিএল ভ্যালু, টাইম টু লিভ। সো এটা আসলে এক্সপাইরেশন টাইম স্ট্যাম্প ইন সেকেন্ড। হ্যাঁ, এটা যারা হচ্ছে এই যে জোন মেনটেন করে, এখানে হচ্ছে একটা টিটিএল ভ্যালু দিয়ে দেওয়া যায়। টিটিএল ভ্যালু দিয়ে দেওয়া যায়, বাই ডিফল্ট একটা ভ্যালু থাকে হচ্ছে যে এটা 8640।
এটা হচ্ছে বাই ডিফল্ট থাকে। সো এটা যাদের হচ্ছে এই যে রিডিউস, মানে এটা বেশি থাকলে কি হয়, ধরেন হচ্ছে এই যে আমার যে ডাটা একটা রিকারসিভ সার্ভার আমার কাছ থেকে নিয়ে গেল, ওর এই ডাটাটা ওর কাছে ক্যাশ হবে ঠিক এই পরিমাণ সেকেন্ড। হ্যাঁ, এই পরিমাণ সেকেন্ডের জন্য ক্যাশ হবে আর কি। কিন্তু যদি ডাটাটা আমার সার্ভারে ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয়, তখন কিন্তু প্রোপাগেশন স্লো হয়ে যাবে। তো আর যাদের ডাটা ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয় না, তাদের টিটিএল ভ্যালি হাই দেওয়া ভালো। আর যাদের ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয় যে ডাটাগুলো, এগুলো হচ্ছে যত কম দিবেন তত ভালো, কারণ এগুলো ক্যাশ হয় কম সময়ের জন্য। তো এই যে পরে যেটা 300 সেকেন্ড আমরা অনেক জায়গায় ব্যবহার করি, এটা মেইনলি হচ্ছে যে কম সময়ের জন্য ক্যাশ হবে, তাইলে আপডেট করলে তাড়াতাড়ি আপডেট হয়ে যাবে। ওই যে অনেক সময় আমাদের হয় না যে আমরা ডিএনএস ভ্যালু চেঞ্জ করার পরে আমরা বলি যে অনেক সময় লাগতেছে এই সেই, এটা আসলে মেইনলি হয় হচ্ছে এই টিটিএল ভ্যালুর কারণে। এটা এটা হচ্ছে যে আমরা হচ্ছে কিভাবে সিএলআই তে এগুলো চেক করতে পারি তার কিছু এক্সাম্পল। যে এই ডিগ একটা খুব পপুলার কমান্ড, এইখানে আমরা এইগুলো দিয়ে হচ্ছে চেক করতে পারি। আর একটা আছে হোস্ট কমান্ড, এনএস লুকআপ। তো উইন্ডোজ এর ক্ষেত্রে আবার ডিগটা বাই ডিফল্ট থাকে না, এটা আলাদাভাবে ইনস্টল করে নিতে হয় আর কি। আচ্ছা, আবার এখানে বেশ কিছু হচ্ছে মডিউল আছে, এখন আমরা হচ্ছে সেকশন থ্রিতে আসছি। তো আমাদের হচ্ছে আহ এখানে একটা ছিল হচ্ছে আমরা ফান্ডামেন্টাল পার করছি, এখন আমরা আস্তে আস্তে সিকিউরিটির দিকে যাচ্ছি। সিকিউরিটি তো আমরা তো জানি যে ডিএনএস তো একটা পাবলিক সার্ভিস, এখানে যে ডাটা আছে সবই হচ্ছে পাবলিক ডাটা। ডিএনএস এ কিন্তু প্রাইভেট ডাটা কমই থাকে, কারণ আমরা এটা রাখছি হচ্ছে যে কুইরি আসবে অ্যান্সার দেওয়ার জন্য। এখানে কিন্তু রেস্ট্রিক্ট আমরা খুবই কম করি, রেস্ট্রিক্ট করা যায় না তা না, সেটার আলাদা আলাদা পারপোজ আছে, আলাদা আলাদা আছে। বাট ইন জেনারেল এটা হচ্ছে একটা পাবলিক ডাটা, পাবলিক পাবলিক সার্ভিস আর কি। যে আমার অটো অ্যালাউ রাখতে হবে, সার্ভিসও অ্যালাউ রাখতে হবে, এবং অ্যালাউ কুয়েরিতেও আবার হচ্ছে এনি দিয়ে রাখতে হবে। না হইলে আমার ডাটা, আমার ডোমেইনের ডাটা ওয়ার্ল্ড ওয়াইড পাবে না আর কি। তো তারপরে হচ্ছে যে এটা কেন হচ্ছে অ্যাটাকারদের টার্গেট হচ্ছে, তো এইটা আমরা একটু ডিসকভার করার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল যে এটা ক্লিয়ার টেক্সট ইউডিপি 53। তো এখানে পাবলিক, যেহেতু পাবলিক আমাকে এটা রাখতেই হবে পৃথিবী। আমরা জানি যে ইউডিপির একটা বড় প্রবলেম আছে, যে এখানে টিসিপির মতো না, এখানে হচ্ছে হিউজ অ্যাপ্লিকেশন অ্যাটাক চালানো যায়। হ্যাঁ, আর এটা মানে এই যে ডস বা ডিডস যাই বলি না কেন, এটা এটার জন্য একটা খুবই ভালো আর কি। এটা অর্গানাইজেশনের ডস ডিডস অ্যাটাক চালানোর জন্য এই ইউডিপি এটা খুবই একটা ভালো সোর্স। তো এই জন্য এটা যারা ব্যাড অ্যাক্টর আছে তাদের একটা ভালো টার্গেট আর কি। সেকেন্ড হচ্ছে যে আমি যেটা বললাম, যে আমাকে তো এটা অ্যাকসেপ্ট করতেই হবে। হ্যাঁ, যে এটা ট্রাস্ট করতেই হবে, এবং প্রত্যেকটা এই যে ট্রানজেকশন একটা 60 বিট ট্রানজেকশন আইডি দিয়ে এটা হয়। আর এটা তো সবসময় অ্যালাউ অ্যালাউ রাখতে হবে। তো এইসব কারণে এটা ব্যাড অ্যাক্টর যারা তাদের একটা মানে আপনি সার্ভারের সব দরজা বন্ধ থাকলেও ডিএনএস সার্ভারে এই দরজা আমাকে খোলাই রাখতে হবে। তো খোলা রাখতে হবে তো লেজিটিমেট সার্ভিস, লেজিটিমেট ইউজারদের জন্য। তো এটাই হচ্ছে যারা অ্যাটাকার ব্যাড অ্যাক্টর তাদের জন্য একটা ভালো অপরচুনিটি আর কি অ্যাটাক চালানোর জন্য। তো এগুলো আমরা হচ্ছে মিটিগেশনের জন্য কিছু রেসিপি আছে, সেগুলো অ্যাপ্লাই করে এগুলো মিটিগেট বা বেস্ট প্র্যাকটিস ফলো করতে হবে, পরে আমি ডিসকাস করবো। সো নাম্বার ওয়ান যেটা হয়, এই যে ক্যাশ পয়জনিং বা স্নুপিং। হ্যাঁ, এটাতে যেটা করা হয় যে এটাকে এটাকে চেঞ্জ করে দেয়া হয়, যে আপনার ট্রানজাকশন আইডিটাকে করে এটাকে পয়জন করে হয়তো যে এটা করা হয় আর কি, যে আমার আমার সার্ভারে এতে যাওয়ার কথা, এটা সার্ভার বিতে পাঠাই দিল, এটা অফ সার্ভারে পাঠাই দিল। ধরেন অথরিটি সার্ভার থেকে একরকম রেসপন্স করছে, কিন্তু এটাকে এই যে যেহেতু প্রত্যেকটা জায়গায় ক্যাশ হয়, তো ক্যাশটাকে যদি হচ্ছে কোনোভাবে পয়জন করা যায়, তাহলে পরের ইউজাররা তো ওই ক্যাশ থেকেই পাবে। তো এইটা একটা ইস্যু আর কি। তারপরে হচ্ছে এই যে হাইজ্যাকিং, যে ধরেন এটা কিন্তু খুব ইজিলি করা যায়, কারণ ডিএনএস ট্রাফিক তো হচ্ছে আপনার এনক্রিপ্টেড না। হ্যাঁ, অনেক সময় আমরা এই যে পাবলিক পাবলিক পয়েন্টে ইসে, তো এখানে কিন্তু যদি করা যায় যে ওইটাকে আমি হচ্ছে
রিরাউট করে আর এক জায়গায় নিয়ে যাবো, যে আমার রিজলভার ধরেন এটা এটা হচ্ছে ট্রাস্টেড ইউজার ডিভাইস থেকে এটা যাওয়ার কথা, কিন্তু এই রিজলভারটাকে রিডাইরেক্ট করে ধর আমি 111 যাব। দেখা গেছে আমি এমন একটা পাবলিক নেটওয়ার্কে আছি বা ইসে আছি যে সে কি করছে, এই 111টাকে লোকালি কনফিগার করছে, দিয়ে 111 এর ট্রাফিকটা তার কাছে নিয়ে আসছে। এখন তো সে যা রিপ্লাই দিবে আপনি তো তাই পাবেন, তাই না? তো এইটা এইটা একটা ইস্যু। আর আরেকটা ইস্যু হচ্ছে এই যে ডিফ্লেকশন এন্ড এমপ্লিফিকেশন অ্যাটাক, যেটা এর আগে বললাম, যে এটা যে হুদাই যে বাড়াই দিয়ে কুইরি পাঠাই দিয়ে থাকবে, মানে বট। এইটা নর্মালি বট থেকে হয়, যে একটা একটা ডোমেনে ধরেন ইউজ কুইরি, এবং এটা মাল্টিপল রিজলভার সার্ভার দিয়ে যাবে। আলটিমেটলি রিজলভার গুলো কি করবে, মানে আমাদের তো ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর ওপেন রিজলভার, সে তো আর আমাকে আটকাবে না তুমি এত কুইরি পাঠাও। ওর তো ক্যাপাসিটি আছে, ওর তো ধরেন এনি ক্যাশ ডিপ্লয়মেন্ট আছে, ওয়ার্ল্ড ওয়াইড হাজার হাজার সার্ভার আছে, ক্যাশ আছে, ওর তো ইস্যু নাই। কিন্তু আমাদের যে হচ্ছে অথরিটেটিভ সার্ভার, এর তো লিমিটেশন আছে। সো এই যে এইটা একটা ফ্লাড অ্যাটাক চালায়, এ কি করবে যে সার্ভারটাকে হচ্ছে আপনার ই করে দিবে, সিপিইউ ফুল করে দিবে, মেমোরি ফুল করে দিবে, এইসব ইস্যু যে ও দিতে পারবে না। এই টাইপের অ্যাটাক আমি হচ্ছে ফেস করছি, মানে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, যে এই পরিমাণ আসতেছে, মানে আমার স্ক্রিনও ক্যাপচার করতে পারতেছে না, যে আমি হচ্ছে মানে ওই যে মানে অনেক হাই স্পিডে ফ্যান ঘুরলে যেমন পাখা দেখা যায় না, তো লগ হচ্ছে এরকম আর কি, যে লগ গুলো এত স্পিডে যাচ্ছে যে ওইটা আমি আর হচ্ছে যে ওখানে আসলে কিছু যাচ্ছে কিনা এরকম এই অবস্থা, এটা ফেস করছি আমি। তো এই টাইপের একটা অ্যাটাক হয়, এটা ব্যান্ডউইথ স্যাচুরেটেড তো হইতেই পারে, পাশাপাশি সবচেয়ে যেটা হয় যে সার্ভারের সিপিইউ ফুল করে দেয় এবং সে আর রেসপন্স করতে পারে না, এরকম আর কি। আর এটা যদি প্যাকেট সাইজ বাড়া দেওয়া যায়। আরেকটা আছে হচ্ছে, এটাকে বলা হচ্ছে এমপ্লিফিকেশন ফ্যাক্টর, যে আপনি হচ্ছে এটা যেটা করে যে আহ, আমি কুইরিটা পাঠাইছি, কিন্তু সোর্স আইপি চেঞ্জ করে দিয়ে রিপ্লাইটা আমার কাছে আসবে না। তো এটা এটা আবার প্রবলেম হয় কি, যে আগেরটা তো ধরেন আমরা হচ্ছে করলাম, এইটা ধরেন আমরা রেট লিমিট বসাইলাম, কারণ আমার তো সোর্স আইপি সেম থাকতেছে। তো রেট লিমিট বসাই দিলে এটা হয়তো আমি মিটিগেট করতে পারলাম, এখানে আরো প্রবলেম হয়ে যায়। কারণ সে তো সোর্স বদলাই দিচ্ছে, অ্যাটাকার তো সোর্স বদলাই দিতেছে এবং এই যে সাইজ বাড়ায় দেয় আর কি। তাই কুইরি গুলো হয় হচ্ছে এই যে এরকম ফুল কুইরি, ইডিএনএস ইনেবল করে। তো এটা এটা ব্যান্ডউইথের উপরে ইফেক্ট করে, সিপিইউর উপরে হচ্ছে ইফেক্ট করে। তারপরে এই যে লেটেস্ট আরো কিছু হচ্ছে অ্যাটাক আসছে, ফার্স্ট ক্লাস বটনেট। তো এগুলো এগুলো হচ্ছে আপনার এই যে কমান্ড কন্ট্রোল থেকে শুরু করে আরো বেশ কিছু হচ্ছে করার ট্রাই করে। সে কন্টিনিউয়াসলি হচ্ছে এটা এই যে একটা ডোমেনের রেকর্ড, এটা কয়েক মিনিট পর পর হচ্ছে চেঞ্জ করে ডিটিএল ভ্যালু শর্ট করে সেইগুলো হচ্ছে করতে থাকে আর কি। আরো কিছু আছে যে টানেলিং, ডাটা এক্সেলারেশন, এইগুলো হচ্ছে আপনার ওই যে কমান্ডের মাধ্যমে কিছু পাঠানো হয় আর কি, এটা চেক করার জন্য আর কি। এবং কিছু হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড যে ডিসরাপশন গুলো হয়েছে, তার মধ্যে এই ডিওআইএন একটা ডিএনএস সার্ভিস প্রোভাইডার খুবই পপুলার, এদের একটা ডিডোস অ্যাটাক হয়েছে, যেটা এই যে এই সার্ভিস গুলো হচ্ছে গ্লোবালি হচ্ছে করে দিচ্ছে। ফেসবুকের একটা আউটেজ হয়েছে এই এই কারণে আর কি। সোলার উইন্ডের একটা এই যে সি2 ছিল আর কি, কমান্ড কন্ট্রোল ইনসিডেন্ট ছিল, সেটাও ডিএনএস রিলেটেড ছিল। তারপর ইউক্রেন একটা অ্যাটাক স্টোরি আছে এরকম আর কি। হ্যাঁ, ডিএনএস ইনফেকশন ফ্ল্যাগ টার্গেট করে এটা করা হয়েছে। সো এখন হচ্ছে যে এটার মিটিগেশন গুলো হচ্ছে কি, ওয়ান বাই ওয়ান আমরা হচ্ছে দেখবো। নাম্বার ওয়ান হচ্ছে যে এই যে তথ্যগুলোর ক্ষেত্রে যে এই যে প্রথম যেগুলো দেখলাম আমরা, যে ক্যাশ পয়জনিং, তারপরে হচ্ছে ওই যে আরেকটা কি জন্য দেখলাম, যে করে নিয়ে যায় স্টুপিং, এই যে হাইজ্যাকিং। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমরা মিটিগেট করতে পারি। একটা হচ্ছে যে ডিএনএস চেক,
কারণ ডিএনএস চেক হচ্ছে আপনার ক্যাশ থেকে দেয় আর থেকে দেয়, এখানে ভ্যালিডেশনের একটা সুযোগ আছে যে মানে ডাটার অথেন্টিসিটির জন্য। এটা কিন্তু মানে এটাও একটা ইস্যু আর কি। ডিএনএস চেক বলতে আমরা ফুল ডিএনএস এর সিকিউরিটি দিচ্ছি, এটা কিন্তু না। ডিএনএস চেক হচ্ছে জাস্ট একটা হচ্ছে কম্পোনেন্ট আর কি। ফুল ডিএনএস সিস্টেমের একটা ছোট কম্পোনেন্ট হচ্ছে ডিএনএস, যেটা হচ্ছে যে ক্লায়েন্ট, অ্যাজ এ ক্লায়েন্ট আমি যে ডাটাটা পাচ্ছি, মানে এক্সাম্পল.কম ডোমেনের জন্য যে আমি যে আইপি অ্যাড্রেসটা পেলাম, বা ইমেল সার্ভিসের জন্য যে মেইল বক্স সার্ভারটা পেলাম, এইটা এইটা লেজিটিমেট কিনা এইটা ভেরিফাই করা যায় আর কি। কিভাবে ভেরিফাই করা যায়? কারণ আমরা হচ্ছে মানে ডিএনএস উইদাউট ডিএনএস চেক আমরা হচ্ছে শুধু একটা সিঙ্গেল ডাটা হচ্ছে প্রোভাইড করে। বাট যখনই এইটা ডিএনএস চেক ইনেবল করা যায়, প্রত্যেকটা অ্যান্সারের সঙ্গে ও হচ্ছে একটা ভেরিফিকেশন ডাটা পাঠাচ্ছে, ক্রিপ্টোগ্রাফিক ডাটা, যেটা দিয়ে হচ্ছে ভেরিফাই করা যাচ্ছে যে মাঝখানে এই ডাটাটা হচ্ছে চেঞ্জ হয়েছে কিনা, মানে এই ডাটাটা ঠিক আছে কিনা। আবার ধরেন ধরেন এই কিটা তো ভুল দেওয়া যাইতে পারে, তাই না? তো এই কিটা আবার হচ্ছে আহ, ভুল কিনা এটাও আবার ভেরিফাই করার হচ্ছে আছে। তো এখানে নতুন কিছু হচ্ছে রেকর্ড আসছে, যেমন হচ্ছে RRC, যেটা হচ্ছে প্রত্যেকটা রেকর্ড, মানে একটা এ রেকর্ড বলেন, সিমেম বলেন, এমএক্স বলেন, ডিএনএস আমাদের যত রেকর্ড আছে, প্রত্যেকটা রেকর্ডের জন্য এই একটা সিগনেচার জেনারেট হয়, যেটা হচ্ছে রিসোর্স রেকর্ড সিগনেচার আর কি। এটা মানে প্রত্যেকটা অ্যান্সারের সঙ্গে এটা থাকে আর কি। তারপরে হচ্ছে যে ডিএনএস কি, সেটা দিয়েই আসলে হচ্ছে এই সিগনেচারকে ভেরিফাই করা হয়, প্লাস হচ্ছে সাইন করা হয় আর কি। এটার মধ্যে আবার আলাদা আলাদা ভাগ আছে, আমার তো ডিটেলসে যাচ্ছি না। আর একটা এই এইটা যে বললাম না, যে এটা আপনাকে হচ্ছে যে কে কে করবে, যেমন এইটা তো আমরা নিজেরাও করতে পারি। নিজেরাই ডিএনএস বানালাম, নিজেরাই ডিএনএস চেক করলাম, কি দিয়ে দিলাম যে রেকর্ডটা আছে। সো আমরা যে ওই যে হাইজ্যাক যেটা হয়, যে সার্ভার রিজেক্ট করে অন্য সার্ভারে যাওয়ার কথা ছিল, আমার সার্ভারে নিয়ে আসলাম। তো এটা আমি করলাম, তো এখানে তো এই কাজগুলো আমি করতে পারি, কিন্তু আমি যেটা করতে পারবো না, যে আমাকে হচ্ছে যে আমার আপিস টিমে, মানে আমার উপরে যে এই মানে ডোমেইনটা আমি যে জায়গা থেকে নিছি আর কি, একজাক্টলি বলতে গেলে রেজিস্টার সার্ভারে বা টিএলডি সার্ভারে, ওইখানে এই ডিএনএস কি ইসে একটা রেকর্ড জেনারেট হয়, যে ডিএস রেকর্ড, ডেলিগেশন সাইনার, যে এইটাও আমাকে কম্প্রোমাইজ করতে হবে, কারণ এটা তো আমি দিতে পারবো না। অথরাইজ পার্সন লাগে, কারণ এটা অটোমেটিক আপলোড হয় না, এটা আলাদা ভাবে পোর্টাল থেকে এটাকে হচ্ছে রেকর্ডটা পুশ করতে হয় ওইখানে, দিয়ে তারপরে হচ্ছে এটা, তো এটা তো আমরা হচ্ছে দিতে পারবো না। তারপর হচ্ছে এটা এনসেক বা এনসেক থেকে যেটা যে ক্রিপ্টোগ্রাফি প্রুফ, মানে কোনো ডোমেন যদি না থাকে, হ্যাঁ, ওইটা যে নাই সেটা হচ্ছে এই থেকে একটা হচ্ছে ইনফরমেশন যায় যে এটা নন এক্সিস্টেন্স। সো এই যে এটা দেখেন, এটা যেমন এই যে প্রুফ জোন, যেটা এটাকে বলা হয় হচ্ছে ট্রাস্ট অ্যাঙ্কর। সো এখানে এর পরের লেয়ারে যেটা হয় যে এর ধরেন টিএলডি সার্ভারকে সাইন করবে হচ্ছে, তার পরের রেকর্ডকে সাইন করবে হচ্ছে যেটা আমাদের মেইন ডোমেনের রেকর্ড, সেটা হলো এটা। তো এটার আমি হচ্ছে একটু ডেমো দেখাবো আপনাদের পরে, তাহলে আরো ভালো বুঝতে পারবেন আর কি। তো এখানে যেটা হয় যে আমরা যে কি কি জেনারেট করি, ফাইনালি হচ্ছে ওই যে ডিএস রেকর্ডটা জেনারেট হয়, এটা হচ্ছে আপ স্ট্রিমে সাবমিট করতে হয় আর কি। তো এই আপ স্টেশনে সাবমিট দিয়ে এই টোটাল জিনিসটাই হচ্ছে আপনার ভেরিফাই হয় যে এই ডাটাটা অথেন্টিক না অথেন্টিক না। এটা তো আমরা যখন ল্যাব করবো তখন তো দেখবো যে ডিএস ভ্যালুটা না দিলে কি হয়, ডিএস ভ্যালু দিলে কি হয়, এগুলো আমাদের হচ্ছে আপনার যারা মেইন কোর্সে আছে, এই যা যা ডিসকাস করতেছি সবই কিন্তু আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি করব। এবং সেটা হোম ল্যাব না, মানে আমি যেটা দেখাবো আপনাদেরকে একদম মেইন ডোমেন, রেজিস্টার ডোমেন থেকে হচ্ছে দেখাবো, পাবলিক সার্ভার থেকেই দেখাবো। আচ্ছা, এটা যখন রিজলভার ভ্যালিডেট করে আর কি, মানে অ্যাজ এ ইউজার, ধর আমি একটা রেকর্ড পেলাম, ঠিক আছে, এক নাম্বার তো সে এটাকে ফেস করতেছে, RRC গুলো রিজলভার রিকোয়েস্ট থেকে আসার পরে এটা সেই যে ডিএনএস কি দিয়ে হচ্ছে এটা ভেরিফাই করতেছে, এবং ফাইনালি ভ্যালিডেট করতেছে হচ্ছে এই যে ডিএস কি যে হ্যাশটা আছে, এইটা দিয়ে ভেরিফাই করতেছে যে এই ডাটাগুলোতে কোনো চেঞ্জ হয়েছে কিনা। কারণ এগুলো তো কুয়েরি থেকে আসে, কুয়েরি থেকে আসতেছে, কুয়েরির পরে ফাইনালি এই হ্যাশ ভ্যালু দিয়ে ভেরিফাই করা হয় যে এটাতে কোনো চেঞ্জ আসছে কিনা আর কি। তো এটা আমি
মানে মেইন কোর্সে আমি আরেকটু ডিটেলস করবো যে এখানে কি কি ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম, কারণ এগুলো কিন্তু ডিএনএস এর টেকনোলজি না, এগুলো হচ্ছে ম্যাথমেটিক্স এর যে ক্রিপ্টোগ্রাফি অ্যালগোরিদম গুলো আছে, ক্রিপ্টোগ্রাফি টেকনোলজি গুলো আছে, এটাকে জাস্ট হচ্ছে এখানে কোড করা হয়েছে, প্রোগ্রামিং করা হয়েছে। ধর আপনি ডিএনএস সেক বুঝতে আমার অনেক লম্বা সময় লাগছে, আর আনটিল আমি ক্রিপ্টোগ্রাফি যখন বুঝছি তখন এই জিনিসটা আমার খুব সহজ হয়ে গেছে। আর আমি প্র্যাকটিক্যালি করছি, ইমপ্লিমেন্ট করতে পারছি, কিন্তু মানে নলেজ লেভেলটা ওইভাবে ক্লিয়ার হয় না যতক্ষণ না আমি ক্রিপ্টোগ্রাফিটা হচ্ছে বুঝছি। ক্রিপ্টোগ্রাফি বোঝার পরে আলহামদুলিল্লাহ এটা আমার কাছে একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছে যে এটা আসলে কিভাবে হচ্ছে কাজ করতেছে প্রত্যেকটা পয়েন্টে। সো এই যে এইটা আমরা হচ্ছে কিভাবে ডায়াগনস্টিক করতে পারি, তার হচ্ছে ইয়ার কিভাবে ভেরিফাই করতে পারি, এটা হচ্ছে কভার। আর এখানে কমন যে প্রবলেম গুলো হয়, অনেক সময় আরআরসি এক্সপায়ার হয়ে যায়, ডিএসএল এটা ব্রোকেন হয়ে যায়, দেখা যাচ্ছে যে আমরা নতুন কি জেনারেট করছি, ডিএস রেকর্ড আপডেট করি নাই। তারপরে এই যে ক্লক টাইম, এটা একটা বড় ইস্যু কিন্তু। আর আমাদের অনেক সার্ভারেরই আছে, দেখা গেছে টাইম ঠিক নাই, এনটিপি ইনেবল করা নাই, এগুলোর জন্য কিন্তু হচ্ছে প্রবলেম হয় আর কি। অ্যালগোরিদম মিসম্যাচ এটা একটা আছে, এই চারটা হলো একটা কমন ইস্যু আর কি। এটা আসলে কেন দরকার আমার মনে হয় না আর নতুন করে বলার কিছু আছে। হ্যাঁ, এটা না থাকলে কিছুই না। যেমন এক সময় আমাদের ওয়েবসাইটে এইচটিটিপিএস ছিল না, আমরা ডোমাইন ইউজ করছি, কোনো প্রবলেম হয় না। বাট এখন কিন্তু আমরা 7 বার ভাবি একটা ওয়েবসাইটে এইচটিটিপিএস না থাকলে। আগে যেমন গুগল ইয়াহুর মতো ওরা কি করতো, আমরা যখন লগ ইন করতে যাইতাম, লগ ইন স্ক্রিনে শুধু হচ্ছে এইচটিটিপিএস এনেবল থাকতো, লগ ইন হয়ে গেলে আবার কিন্তু এইচটিটিপিএস নাই হয়ে যাইতো আর কি, কারণ লগ ইনে আমরা ইউজার নেম পাসওয়ার্ডটা দিতাম। কিন্তু অন্য সময় যে আমি মেইল ফেস করতেছি বা অ্যাটাচমেন্ট ফেস করতেছি, এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। বাট এখন আমরা পুরো ওয়েবসাইটের ডাটাটাই কিন্তু আমরা এইচটিটিপিএস ইনেবল হচ্ছে ব্রাউজ করি, যেন যেটাকে। তো এইটাও ঠিক তাই, কারণ এখন ইনসিডেন্ট আস্তে আস্তে বাড়তেছে, আগে তো ইনসিডেন্ট ছিল না, ওয়েবসাইটেরও ইনসিডেন্ট ছিল না, এখন ইনসিডেন্ট আস্তে আস্তে বাড়তেছে, অনেক আহ, ঘটনা ঘটতেছে। তো এরকম যখন হচ্ছে এটার রেট অনেক বেশি হয়ে যাবে, তখন দেখবেন যে দুমদাম সবাই ইমপ্লিমেন্ট করে ফেলতেছে। এটা এটা না হওয়া পর্যন্ত মানে আমাদের তো একটা প্রবলেম আছে, এটা ওয়ার্ল্ড ওয়াইডই আর কি। ইউজারদের একটা বড় সমস্যা হচ্ছে যে ইউজার বিপদে না পড়লে কোনো এক্সট্রা বার্ডেন নিতে চায় না। কারণ এটা ইমপ্লিমেন্ট করার জন্য দেখেন আপনার হচ্ছে নলেজ লাগবে। তারপরে হচ্ছে যদি কোনো ইস্যু হয়, আরেকটা প্রবলেম তো আছে, দেখা যাবে যে অন্য ইস্যু হইলেও এটার উপরে দায় চাপা দিবে যে এই জিনিসটা নতুন করা হয়েছে, এটার জন্যই মনে হয় এই সার্ভিসটা কাজ করতেছে না। এটা আমি ব্যক্তিগতভাবে এক্সপিরিয়েন্স। তো এই ঘটনাগুলোর জন্য এগুলো অনেকে ইন্টারেস্ট দেখায় না, বাট হচ্ছে এগুলো ম্যান্ডেটরি আর কি। টুডে অর টুমোরো আমাদেরকে হচ্ছে যাইতেই হবে, এটার ইমপ্লিমেন্টেশনের আসলে বিকল্প কিছু নাই। আচ্ছা, এখন দেখেন যে যে এটা এটা তো আমরা জানি যে এটা সেই 80-র দশকের একটা টেকনোলজি, 80-র দশকের একটা সিস্টেম, যেটা হচ্ছে কোনো সিকিউরিটি মাথায় না রেখেই হচ্ছে ডিজাইন করা। তো এটার আসলে ইভলিউশনটা হচ্ছে কি, আস্তে আস্তে এটা কোন দিকে যাচ্ছে? তো ট্রেডিশনাল ডিএনএস আমরা দেখতেছি যে এটা ক্লিয়ারতে আনএনক্রিপ্টেড, মানে পুরো চ্যানেলটাই হচ্ছে আনএনক্রিপ্টেড, ইউডিপি বা টিসিপি যাই ইউজ করি না কেন। বাট এটা লেটেস্ট টেকনোলজি যেগুলো আসতেছে, যে এটাকে এই যে একটাকে বলা হয় ডিওটি, ডিএনএস ওভার টিএলএস, আর একটা হচ্ছে ডিএনএস ওভার এইচটিটিপিএস। বাট স্টিল এগুলোর কিছু লিমিটেশন আছে। যেমন ডিএনএস ওভার টিএলএস হচ্ছে যে একদম ক্লায়েন্ট টু সার্ভার পর্যন্ত এটা ইনক্রিপ্টেড হবে, মানে আমার যে ডিএনএস সার্ভার, রিজলভার সার্ভার, এই রিজলভার সার্ভার থেকে আমি যে ক্লায়েন্ট থেকে কোয়েরি করতেছি এটাই ইনক্রিপ্টেড হবে। বাট এটার এখন পর্যন্ত ধরেন আমাদের যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা অপারেটিং সিস্টেম বা অ্যান্ড্রয়েড এর মধ্যে কিছু সাপোর্ট আসছে আর কি, যে এটা ওয়েস্ট লেভেলে এটা হচ্ছে সাপোর্ট করে। আর ডিএনএস ওভার এইচটিটিপিএস, এটা এটা কিছু ওয়েস্ট লেভেলেও আসছে, আমি দেখছি। আর একটা হচ্ছে যে আমরা অ্যাপ্লিকেশন লেভেলে ব্রাউজারে ইউজ করতে পারি, এখন হচ্ছে সব ব্রাউজারই মোটামুটি সাপোর্ট করে এটা। আমি আজকে দেখাবো আপনাদেরকে যে এটার সুবিধাগুলো হচ্ছে কি। ধরেন আমাদের কেউ
ট্র্যাক করতে পারবে না। ধর আমি একটা পাবলিক কোথাও গেছি, ওয়াইফাই তে কানেক্ট হয়েছি, ব্রাউজারে যা করতেছি এটা কিন্তু তারা হচ্ছে ট্র্যাক করতেছে। হ্যাঁ, যে একদম পুরাটাই, যে আমি একটা ডিএনএস কোয়েরি পাঠাচ্ছি এই ডোমেনে, ওইটার আসতেছে। আর এগুলো তো প্যাকেট অ্যানালাইজার, আপনারা তো সবাই মোটামুটি প্রফেশনাল, জানেন ওয়্যারশ্যাক দিয়ে আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল দেখতে পারি। আর ইসে যদি প্যাকেট ক্যাপচার করা যায় গেটওয়ে রাউটারে, সব দেখা যায় যে কে কে কি ধরনের রিকোয়েস্ট পাঠাচ্ছে, কি সার্ভিস ইউজ করতেছে, কোন প্রোটোকল, কোন পোর্ট, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, এগুলো কিন্তু সবই দেখা যায়। এখান থেকে ইজিলি বের করে ফেলা যায় যে আপনার ডিএনএস কুড়ি দিয়ে আপনার ব্রাউজিং হিস্টোরি বের করা যায়। বেশি কিছু লাগে না। তো এইগুলোকে আসলে প্রোটেক্ট করতেছে এই এই নতুন টেকনোলজি গুলো আর কি। যেমন আমি যদি এইচটিটিপি ওভার ডিএনএস ওভার এইচটিটিপিএস এটা যদি ইউজ করি, আইএসপি শুধু আমাকে ট্র্যাক করতে পারবে যে আমি হচ্ছে আহ, কোন কোন আইপি তে কমিউনিকেট করতেছি, বাট এটা ইউআরএল টা কিন্তু ট্র্যাক করতে পারবে না। মানে ওই যে যে ব্রাউজারে যে ইউআরএল টাতে, মানে আমার সে কোনো ডিএনএস কোয়েরি ট্র্যাক করতে পারবে না, ডিএনএস কোয়েরি বাইরেই হচ্ছে না এরকম আর কি। তো সে যদি ডিএনএস ফিল্টার করে, মানে এখানে আবার হচ্ছে ওই যে, মানে আমি হচ্ছে এখানে চুরি করাও শিখাবো, চোর ধরাও শিখাবো আর কি। মানে ডিএনএস ফিল্টার করে আমরা হচ্ছে অনেক কিছু করতে পারি, ফায়ারওয়াল লেভেলে অনেক কিছু করতে পারি। যেমন হচ্ছে অ্যাড বন্ধ করা, বা ডিএনএস ফায়ারওয়াল থেকে একটা ওয়েবসাইট বন্ধ করে রাখা যায়। যেটা আবার হচ্ছে ওভারকাম করা যায় এইটা দিয়ে ওভারকাম করে ফেলা যায় আর কি। যে আপনি যে ডিএনএস এর কাছে যান, রাউটিং যখন আমার নেটওয়ার্কের উপর দিয়ে হবে না, ওটা তো আমি হচ্ছে রিডাইরেক্ট করতে পারি। যে 53 সোর্স যাই হোক, সরি ডেস্টিনেশন যাই হোক না কেন, 53 সকল কোয়েরি তুমি আমার কাছে পাঠাই দিবা। তো আমার কাছে আসলে তো ওইটা আমি আমার মতো করে হ্যান্ডেল করতে পারি। আর এটা এটা আরেকটা এখন এটা আন্ডার ডেভেলপমেন্ট, বা এটাকে বলা হচ্ছে নেক্সট জেনারেশন আল্ট্রা লো ল্যাটেন্সি একটা যে ডিএনএস ওভার কুইক। এটা ওয়েবের ক্ষেত্রেও আসছে। তো এটা ডিএনএস এর ক্ষেত্রেও এটা নিয়ে হচ্ছে। তো এটা যদি আমরা এই যে যেটা বললাম আর কি, ডিএনএস ওভার টিএলএস, যেটা ক্লায়েন্ট থেকে একদম রিকার্সিভ রিজলভার পর্যন্ত এটা একটা টিএলএস টানেল ক্রিয়েট হবে আর কি। তো এটা সফটওয়্যার এগুলো এখন সাপোর্ট করে, বাট অপারেটিং সিস্টেমে যে এগুলো সাপোর্টেড, তো উইন্ডোজ এই জিনিসটা এখনো আসে নাই। আর এইচটিটিপিএস এটা আসলে ব্রাউজার, এটা আবার কিছু ওএস লেভেলেও আমি দেখছি আহ, যে এইটা এটা এনেবল করা যায়। তো ওএস লেভেলে এনেবল করে দিল তো এটা কোনো ঝামেলা নেই। আর এটা বেশ কিছু হচ্ছে পাবলিক সার্ভার আছে এটা এখন সাপোর্ট করে, আবার নিজেরাও চাইলে হচ্ছে করা যায়। তো আমরা কোথায় কোনটা হচ্ছে চিন্তা করবো, যদি সিস্টেম ওয়াইড চিন্তা করি তাহলে টিওটি, আর হচ্ছে ব্রাউজার লেভেলে চিন্তা করি তাহলে হচ্ছে এটা ব্রাউজার অ্যাপ্লিকেশন। আর এই যে যেটা কুইক, যেটা এটা আসলে ফাস্টার একটা টেকনোলজি। এটা ইউডিটি এবং স্পিড যেসব লিমিটেশন এবং স্পিড যে ছিল সেটাকে ওভারকাম করে আসলে এই কুইকটা ডিজাইন করা। আর এন্টারপ্রাইজের ক্ষেত্রে এটা হচ্ছে যে আপনাদের কি বেস্ট প্র্যাকটিস হওয়া উচিত। ফার্স্ট অল, যে এটা লোকালি সবার রিজলভার সার্ভার থাকা উচিত। হ্যাঁ, এবং এখানে চাইলে হচ্ছে যে এই টেকনোলজি গুলো ইন্ট্রোডিউস করানো যায়, যেটা দিয়ে হচ্ছে যে বিভিন্ন ধরনের হচ্ছে, মানে এখানে যেটা হয় এগুলো ফিট কিনতেও পাওয়া যায়, আবার ওপেন সোর্সও আছে। মানে যেটা হয় যে আমার হচ্ছে ক্লায়েন্টদের আমি যদি প্রোটেক্ট করতে চাই যে এই এই ডোমেন যেগুলো হচ্ছে মেলিসিয়াস, যে এই ডোমেন গুলোতে মেলওয়্যার আছে, এই ডোমেন গুলোতে আছে কোনো মেলিসিয়াস কন্টেন্ট আছে, এইগুলো আপনারা হচ্ছে এই আরপিজেড কনফিগার করে এটা বন্ধ করা যায়। আর রিকার্সিভ এর ক্ষেত্রে তো যেটা বললাম যে এটা ডিএনএস সেক ভ্যালিডেশন, বাট এটা তো স্টিল আমরা স্ট্রিক মোডে যাইতে পারতেছি না, এই কারণে কারণ হচ্ছে সব ডোমেনে ডিএনএস সেক ইনেবল নাই। তো আমরা যদি এটা এক্সপ্লিসিট করে দেই তাহলে এটা হচ্ছে অনেক ডোমেনই হয়তো হচ্ছে কাজ করবে না আর কি। তো এই যে ফায়ারওয়াল যেটা বলছিলাম, এখানে নতুন একটা হচ্ছে রেসপন্স পলিসি জোন আর কি।
এটা মোটামুটি সবগুলো রিজলভার সার্ভারই হচ্ছে সাপোর্ট করে। হ্যাঁ, এখানে যেটা করা যায়, এটা বললাম আর কি, যে এই আইপি গুলো নিয়ে, মানে ডোমেনের আইপি, এখানে এন্ট্রি দেওয়া থাকলে, এখানে যদি আপনি google.com ও এন্ট্রি দেন, ওই ডোমেন ব্রাউজ করতে পারবেন না আপনি। মানে আপনি ব্রাউজ করতে পারবেন ডিএনএস সার্ভার চেঞ্জ করলে। এটা যদি আবার গেটওয়েতে যদি আমি বসাই যে 53 কুইরি আমি বাইরে যাইতে দিব না, এটা সব এখানেই আসবে, আমার সার্ভারেই আসবে। আপনি 1 1 বসান, 9 9 বসান, যা বসান বসান, সব আমার কাছে আসবে। তো তখন কিন্তু এটা একদম এক্সপ্লিসিট হয়ে যায় আর কি। তো এগুলো আমরা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট দেখবো ল্যাব গুলোতে। আরেকটা জিনিস আছে হচ্ছে স্প্লিট হরিজন ডিএনএস আর্কিটেকচার। আর আমরা হচ্ছে একটা জিনিস আমি দেখছি অনেক জায়গায়, যে প্রাইভেট এন্ট্রি গুলো হচ্ছে পাবলিক সার্ভারে দিয়ে দেয়। সো তাতে কি হচ্ছে যে বাইরের লোকজন আপনার, কারণ হচ্ছে অনেক সফটওয়্যার আছে যে একটা ডোমেন কুইরি করে শুধু বর্তমান না, অতীতে কি কি রেকর্ড ছিল সেটাও বের করে ফেলতে পারে। সো এখানে আমি কিন্তু একটা অ্যাটাকাররা যে তথ্যটা পেয়ে যায়, যে প্রাইভেট আইপি তথ্যটা হচ্ছে পেয়ে যায়। তো এখানে অনেকেই হচ্ছে যদি থাকে যে প্রাইভেট আইপি তথ্যটা হচ্ছে পেয়ে যায়, এটা হচ্ছে সে ম্যাপিং খুঁজবে বা খুঁজবে, বা হচ্ছে অন প্রেমিসিসে এসে কানেক্ট হয়ে এগুলো হচ্ছে ট্রাই করবে আর কি। তো এটা হচ্ছে যে আলাদা আলাদা করে ফেলা, যে আপনি অর্গানাইজেশনের ভিতরে থাকলে একটা আইপি পাবেন, অর্গানাইজেশনের বাইরে থাকলে আরেকটা আইপি পাবেন, বা কিছু রিসোর্স আছে যেটা আপনি অর্গানাইজেশনের ভিতরে আসলে শুধু পাবেন, বাইরে থাকলে পাবেন না। যে আপনার নিজের নেটওয়ার্কে কানেক্ট থাকলে কিছু সাইট বা কিছু অ্যাপ্লিকেশন আপনি ব্রাউজারে ডোমেন নেম দিয়ে পাবেন, বাট সেটা হচ্ছে অর্গানাইজেশনের বাইরে গেলে আপনার আইপি পাবেন না। প্রাইভেট আইপি তে থাকলে তো এমনিই কানেক্ট হইতে পারবেন না, বাট আইপিটাই হচ্ছে পাবেন না। এখানে আবার হচ্ছে যেমন আমার একটা কেস স্টাডি আছে, যে একটা সলিউশনের যে লোকাল থেকে যদি কানেক্ট হয় কোনো লাইসেন্স লাগে না, বাইরে থেকে কানেক্ট হইলে লাইসেন্স লাগে। সো এইটা এখন ধরেন ক্লায়েন্টে এমন ভাবে কনফিগার করতে হয়, কারণ আমি যদি আইপি দিয়ে কনফিগার করি, তাহলে আমার ল্যাপটপ গুলোতে যেটা হয়, ল্যাপটপ যখন বাইরে যাচ্ছে, সো- সে তো তখন হচ্ছে পাবলিক আইপি দিয়ে কানেক্ট হচ্ছে। আবার যখন ইন্টারনাল আসতেছে তখন সে পাবলিক আইপি দিয়ে কানেক্ট হতে পারবে, কিন্তু লাইসেন্স লাগতেছে। তো এই জন্য এটা মানে আমি এইটার একটা সলিউশন করছিলাম এইভাবে, যে ইউজার লোকালি থাকলে সে প্রাইভেট আইপি পাবে, মানে তার কোনো কিছু চেঞ্জ করতে হবে না, মানে সে অর্গানাইজেশনের নেটওয়ার্কে কানেক্ট হলে প্রাইভেট আইপি পাবে, এবং উইদাউট লাইসেন্স সেই সার্ভিসটা ব্যবহার করতে পারবে। এবং এই সলিউশনটা ধরেন ইন্টারনাল ইউজার বেশি, এক্সটার্নাল ইউজার কম আর কি, মানে বাইরে বাইরে থেকে কানেক্ট কম মানুষ হয়। এবার বাইরের লাইসেন্সও নেই আছে এরকম হয়তো 10টা 20টা, মানে এটা হচ্ছে কনকারেন্ট আর কি, যে 20 জন কানেক্ট হতে পারবে। তো বাইরে থেকে যে ওই সেম ডোমেন বাইরে থেকে কানেক্ট হচ্ছে, সে পাবলিক আইপি পাচ্ছে। তো এরকম অনেক অনেক কেস স্টাডি হচ্ছে শেয়ার করা যাবে আর কি, যেটা স্প্লিট হরিজনে হচ্ছে আর্কিটেকচারে হচ্ছে কাজে লাগে আর কি। আর ইউনিকাস্ট, যেটা ওই যে আগে একবার একটু বলছিলাম, যেটা এমন একটা ডিপ্লয়মেন্ট যে আপনার একই জিনিস বাট আপনি অনেক জায়গায় রাখবেন। তো ইউজার হচ্ছে নিয়ারেস্ট যেটা সেটা হচ্ছে কানেক্ট করবে আর কি। তো এইটা ধরেন বড় বড় লার্জ অর্গানাইজেশন বা লার্জ আইএসপি বা যাদের অনেক ক্লায়েন্ট আছে, লাইক আমাদের ধরেন বিটিসিএল এর ধরেন অনেক ইউজার। তো তাদের এটা কি হচ্ছে যে এটা সবগুলো সার্ভারে ধরেন বাংলাদেশে আছে বা ঢাকা বেজ আছে। তো ল্যাটেন্সির ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে যে আমি যদি বাইরে থেকে ব্রাউজ করতে যাই, তাহলে আমার কিন্তু এই যে ডিএনএস কুয়েরি টাইমটা হচ্ছে বেশি লাগতেছে তারপরে সার্ভারের উপরে লোড বেশি পড়তেছে। তো এটা যদি আমরা হচ্ছে মানে আলাদা আলাদা করে ফেলি, যে আমার সার্ভারের আইপি সেমই থাকবে 2টা বা 3টা, বাট এটা আমি হচ্ছে মাল্টিপল জায়গায় হোস্ট করবো, ঢাকার মধ্যে মাল্টিপল জায়গায় করলাম, বা ঢাকার বাইরে ঢাকা চিটাগং, বা কিছু হচ্ছে ঢাকার বাইরে বাংলাদেশের বাইরে করলাম। তো এইটাতে যেটা হবে যে ক্লায়েন্ট কিন্তু বুঝবে না যে আমি কোন সার্ভার থেকে পাচ্ছি, বাট সে সবসময় নিয়ারেস্ট সার্ভার থেকে পাবে, ল্যাটেন্সি কমবে, ফাস্টার হবে, এগুলো আর কি। আরেকটা হচ্ছে লগ ইন, মানে লগ রাখা আর কি। তো বাই ডিফল্ট তো আমরা বাইন্ডটা বেশি ইউজ করি, বাইন্ডে কিন্তু বাই ডিফল্ট হচ্ছে যে লগ গুলো সব লগ থাকে না, অল্প কিছু লগ থাকে, সেটা হচ্ছে হচ্ছে আপনার লিনাক্স এর একদম মেইন যে লগ ফাইল সেখানে হচ্ছে যায়। তো এটাকে আমরা হচ্ছে আলাদা আলাদা ধরেন জোন ট্রান্সফার লগ, কুইরি লগ,
এরকম আলাদা আলাদা লক ফাইলে জমা রাখতে পারি, বা হচ্ছে এটাকে আবার পরে সিমের সাথে ইন্টিগ্রেট করতে পারি, এসআইএম এর সাথে ইন্টিগ্রেট করতে পারি সিকিউরিটি অ্যানালাইসিস এর জন্য। যে সে লগ অ্যানালাইসিস করে হচ্ছে মানে বিহেভিয়ার প্যাটার্ন বা এখানে কোনো হচ্ছে কিনা, অ্যানামলিজ হচ্ছে কিনা, এগুলো সহজেই হচ্ছে বের করা যায়। আবার ধরেন মডার্ন যে লগ সার্ভার গুলো আছে, যেখানে হচ্ছে বছরের পর বছর ডাটা জমা করা যায়, সার্চ করা যায়, লাইভ লগ বা ইএলকে বা গ্রাফানা এই টাইপের, প্রমিথিউস গ্রাফানা, এগুলো ইউজ করে এগুলো খুব সুন্দরভাবে হচ্ছে ম্যানেজ করা যায় আর কি। এবং এই যে যেটা বললাম আর কি, যে এখান থেকেই হচ্ছে অনেক কিছু প্যাটার্ন বের করা যায় আর কি। এবং এই যে এসআইএম এ ওর বাই ডিফল্ট তো কিছু রুলস আছে, আবার কিছু রুলস হচ্ছে আমরা কাস্টমাইজ করে দিতে পারি। তো এটা একটা চেক লিস্ট, যেটা আমরা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড আর্কিটেকচারের জন্য হচ্ছে ফলো করতে পারি। নাম্বার ওয়ান, ডিএনএস সেট, এটা ডিপ্লয় করা। তারপরে হচ্ছে রেস্ট্রিক্ট, এখানে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট ইউজ করা, যেখানে হচ্ছে যে কুইরি লিমিট করে দিতে পারি, অ্যাক্সেস লিমিট, অ্যাডমিন অ্যাক্সেস লিমিট করা যায়। তারপরে হচ্ছে যে জোন ট্রান্সফারের ক্ষেত্রে হচ্ছে এটা এটা যাতে হচ্ছে এটাও মানে না হয়ে এখানে যেমন একটা সিকিউর জোন ট্রান্সফার হয় আর কি। তারপর হচ্ছে যে মিনিমাল রেসপন্স আর কি, যে রেসপন্সটাকে এটাকে হচ্ছে করা আর কি, ডিএনএস কুকি ইনেবল করা। তারপরে হচ্ছে এই যে আরআরএল লিমিট, যেটা বলে রেসপন্স রেট লিমিটিং, এটা ডিডোস অ্যাটাক প্রোটেকশনের জন্য খুব কাজে লাগে। এটা ইসের মধ্যে আছে, কি বাইন্ডের মধ্যে বাই ডিফল্ট আছে। তারপরে লগ লগ রাখা, এবং পারলে এটা এসআইএম এ ইন্টিগ্রেট করা। তারপরে এগুলো শুধু রাখলে তো হবে না, এগুলো আবার কন্টিনিউয়াসলি অডিট করা, অ্যানালাইসিস করা, এবং কিছু এর ভিতর থেকে কিছু বের হইলে, অ্যানামলিস বের হইলে সেই অনুযায়ী হচ্ছে অ্যাকশন নেওয়া আর কি। এবং এই যে স্প্লিট রোলস আর কি, যে এখানে হচ্ছে সেপারেট করা আর কি। এটা এর আগেই বলছি যে আমরা এই রুলটা সবসময় করি, যে সবকিছু এক জায়গায় রাখার চেষ্টা করি। আর জিরোটা আর্কিটেকচার হচ্ছে ফলো করা। অ্যাজ এ ইউজার হিসেবে যদি সম্ভব হয়, ধর আমি তো এটা ইউজ করি ডিওএইচ, এটা আমি সবসময় ইউজ করি, আমার ডিফল্ট ব্রাউজারে এটা ইনেবল করাই থাকে। তো যাতে আমাকে হচ্ছে আইএসপি যেখানে যাই কেন, কারণ আমার তো ল্যাপটপ বা মোবাইল, এটা যাতে ট্র্যাক করতে না পারে। আর এটা হচ্ছে ক্লায়েন্টদের জন্য ফায়ারওয়াল, এই কাজটাও আমি হচ্ছে ইমপ্লিমেন্ট করছি আমার কাছে। এটা আমরা ল্যাবে দেখবো, ভালো মতো ল্যাব দেখবো, বেশ কয়েকটা সফটওয়্যার দিয়ে ল্যাব দেখাতে পারবো। এটা ভ্যালিডেশন, এটা এখন পর্যন্ত আমরা মানে এক্সপ্লিসিটলি করতে পারি না, বাট এটা মানে করা উচিত আর কি। যেহেতু এক্সপ্লিসিট করলে হয়তো অনেক অনেক ডোমেইনে যেহেতু এখনো স্টিল ইনেবল না। তারপর হচ্ছে যে এটা তো বললামই যে লগ 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 স্টোর করা, এবং হচ্ছে নিয়মিত এগুলো ইনস্পেক্ট করা আর কি। আর ফিউচারে হচ্ছে এই টেকনোলজি গুলো হচ্ছে আসতেছে আস্তে আস্তে, ডিএনএস আর কি। তো এটা এখনো এইভাবে হচ্ছে ইমপ্লিমেন্ট বা হচ্ছে ব্যবহার হচ্ছে না আর কি। তো এগুলো হয়তো আমরা ফিউচারে পাবো। তো আমরা যদি এটা দেখি, যে সাইবার রেজিলিয়েন্স পিরামিড আকারে যদি আমরা দেখি, যে ফার্স্ট আমাদের ইনফ্রাস্ট্রাকচার, এটাকে প্রোটেক্ট করতে হবে, এটার হাই অ্যাভেলেবিলিটি, মনিটর, তারপরে হার্ডেনিং, এগুলো ইনশিওর করতে হবে, মানে যেটার মধ্যে সার্ভিস গুলো চলবে আর কি। সার্ভিস হার্ডেনিং এ এখানে সিএম, এই যে সিকিউর জোন ট্রান্সফার, রেড লিমিটিং, তারপরে হচ্ছে সিএসটি, যে এই টাইপের ফিচার গুলো হচ্ছে ইউজ করা যায়। ক্রিপ্টোগ্রাফি ভ্যালিডেশনের জন্য ডিএনএস, আর এনক্রিপ্টেড ট্রানজিটের জন্য এগুলো আমরা হচ্ছে কনসিডার করতে পারি। আর ফাইনালি হচ্ছে থ্রেট ইন্টেলিজেন্স এন্ড হান্টিং এর জন্য এই সার্ভিস গুলো আমরা ইন্টিগ্রেট করতে পারি। তো এই ছিল মোটামুটি। এখন আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। ভাইয়া ল্যাবে কি এনিকাস্ট দেখাবেন?
ল্যাবে আমরা, আপনারা তো এন্টারপ্রাইজ লেভেলে ওইটা তো প্রোডাকশনে দেখাতে পারবো না, বাট আমরা এটা ই করবো আর কি। আচ্ছা, আপনারা আমাকে মেসেজ দিচ্ছেন, আমি একটু দেখি। আচ্ছা, একজন বলছেন যে কতগুলো হচ্ছে রুট সার্ভার। সো এটা এটা মানে যদি সার্ভারের কোয়ান্টিটি দেখতে চান, এটা একটা ওয়েবসাইট আছে। এই যে, প্রথম কথা হচ্ছে এটা, মানে নাম্বার অফ। বেশ, শেয়ার বন্ধ আছে। আচ্ছা, সরি 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 সরি। এই যে, সো এই রুট সার্ভার ডট রুট ড্যাশ সার্ভার্স ডট ওআরজি, এই সাইটে গেলে আপনারা প্রত্যেকটা, এবং কে এটা মেনটেন করে, যেমন রুট সার্ভার এটা ভেরিসাইন এটা ই করে, এবং তাদের কতগুলো এখন হচ্ছে ডিপ্লয়মেন্ট আছে আর কি। এ রুট সার্ভারের তো 56, এবং 56ই হচ্ছে অপারেশনাল। হ্যাঁ, এবং এটার এমনি এই যে একটা দিয়ে আছে, এটা কিন্তু আমরা জুম করলে, আমরা কান্ট্রি লেভেলে জুম করি শেষ পর্যায়ে, যেমন আমাদের এখানে হচ্ছে 5টা। এই সার্ভার গুলো হচ্ছে আমাদের বাংলাদেশে হোস্ট করা আছে। একটা হচ্ছে এফ ই, আর এই জায়গা থেকে আমরা হচ্ছে পুরো পিকচারটা পাবো প্রত্যেকটা। বাট আইপি কিন্তু সেম, যেমন এই রুট সার্ভারের এই যে এটা হচ্ছে IPv4, এটা হচ্ছে IPv6, এবং এটা হচ্ছে এসএন নাম্বার। এইটাই সব জায়গা থেকে এইটাই অ্যানাউন্স করা আছে। তো নিয়ারেস্ট, মানে নিয়ারেস্ট লোকেশন থেকে তাদের এটা হচ্ছে উইল করবে। সেম যে বি এর সবচেয়ে কম মনে হয় 6টা মাত্র দেখতেছি। এরকম কিছু আছে অনেক বেশি, যেমন এই যে ডি এর হচ্ছে 331টা, এটা মেনটেন বাই হচ্ছে ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড। এটারও অনেকগুলো, 328টা। এই যে, তো এখান থেকে সব হচ্ছে এইভাবে দেখা যায় আর কি। আর ডিএনএস সেক, এটা দেখার সবচেয়ে ভালো টুলস হচ্ছে এটা, ডিএনএস পিস। এটা আছে কিনা সেটাও যেরকম চেক করতে পারবেন। আমি যদি আমার ডোমেনটা একটু চেক করি, তো এখানে যে হিস্ট্রি থাকে, যেমন আমি লাস্ট চেক করছি হয়তো বা 1 বছর আগে। আচ্ছা, এটা আছে, এই দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে রুট জোন। এখানে ডিএনএস কি প্লাস অ্যালগোরিদম পুরো ডাটা সেটটাই হচ্ছে থাকে, এবং এই যে প্রত্যেকটা লেয়ার এখানে হচ্ছে পাওয়া যায়। সো আমার এখানে সবগুলো রেকর্ডই হচ্ছে ভেরিফাই করা আছে। এবং এটা যদি আমি এখন আপডেট করি, এটা 1 বছর আগের ডাটা।
তো এটা আসলে এই 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 গ্রাফটা এত সুন্দর একটা আইডিয়া দেয়, প্রত্যেকটা লেয়ারে লেয়ারে, এবং কোথায় কোনো প্রবলেম থাকলে, ইভেন ওয়ার্নিং থাকলে সেগুলো হচ্ছে এখানে দেখা যায় আর কি। আপনাদের আর কারো কোনো প্রশ্ন? ভাই এই সাইটটা কি ওপেন সোর্স, মানে আমি চাইলে কি আমারটার সাথে এটা ইন্টিগ্রেট করতে পারবো এরকম? ইন্টিগ্রেট করা যাবে কিনা, এটা ওপেন সোর্স অবশ্যই, যে সোর্স কোড গিটহাবেই আছে। ডিএনএস বিচ। হ্যাঁ। ভাই এগুলোর কি আপনার কাছে কোনো এক্সট্রা কোনো টিউটোরিয়াল আছে যেগুলো হচ্ছে আমরা দেখে একটু আর&ডি করতে পারবো বা ট্রাই করতে পারবো? টিউটোরিয়াল এখানে আর&ডি তো হচ্ছে আমি এই যে টুলস গুলো তো শেয়ার করতেছি, এগুলো দেখে হচ্ছে ট্রাই করতে পারবেন। আচ্ছা আচ্ছা। আর এমনি টিউটোরিয়াল ওইভাবে নাই। যেমন এইটা আজকে তো মোটামুটি সবগুলোই আর আচ্ছা, আমরা যে এইটা এই যে শুরু হবে আর কি, আজকে এটা ওপেন করার উদ্দেশ্য হচ্ছে যে আমি বেসিক ফান্ডামেন্টাল জিনিসটা চাইছি যেন সবার সাথে শেয়ার করতে পারি, এটা আমার মূল মানে উদ্দেশ্য ওয়ান ছিল। হ্যাঁ। হ্যাঁ। আর এমনিতে আমাদের এটা ব্যাস হয়ে গেছে, আজকে থেকেই হচ্ছে, যেমন এটা তো থিওরিটিক্যাল পার্ট আজকে হয়ে গেল, নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা ল্যাব শুরু করে দিব। আবার নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবারে। ওইটা সবাইকে অ্যাক্সেস দেওয়া পসিবল হবে না। আপনারা যদি ইন্টারেস্টেড হন এটাতে এনরোল করতে পারেন আর কি, এখন একটু মার্কেটিং করি আর কি। এটা না না ভাই, হচ্ছে আমি আমাদের অলরেডি আমি অলরেডি যার, আচ্ছা আচ্ছা, তাইলে তো আপনি সবই পাবেন আর কি। যে এটা এটা হচ্ছে আমাদের সিলেবাস আর কি। আমরা এখানে প্রায় 26 হ্যান্ডস অন ল্যাব আছে, টোটাল 13 মডিউল আর কি। তো আমার মনে হয় না যে কোনো কিছু বাদ গেছে। তো এটা দিয়েই আমরা একটা ভালো পর্যায়ে যাইতে পারবো, কারণ আমরা এখানে মাল্টিপল সফটওয়্যার ইউজ করব, মাল্টিপল, এবং এই যে আজকে যেগুলো ডিসকাস করলাম প্রত্যেকটা জিনিসই আমরা হচ্ছে ইসে দেখাবো আর কি, ল্যাবে। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ। তো এটাতে যারা কন্টিনিউ করবেন তাদের তো কোনো সমস্যা নাই, এবং এখান থেকে হয়তো আরো 2 4 5 জনকে আমরা নিতে পারবো একই আর কি। তো বুঝতে কেউ পারছি। যদি ইন্টারেস্টেড হন, আমি হচ্ছে যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখান থেকে আমরা, আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করেন, আমি হচ্ছে পেমেন্ট ডিটেলস পাঠাই দিব, চ্যাট ঠিক আছে বক্সে ভাই। দিয়ে দিচ্ছি লিঙ্কটা। হ্যাঁ। আসলে ঠিক। এটা মার্কেটিং এর জন্য আজকে প্রোগ্রাম করা না, আমি আসলে উদ্দেশ্যই ছিল হচ্ছে এটা সবার সাথে শেয়ার করা। কারণ আমাদের যে কয়জন হয়েছে মোটামুটি খারাপ না, ভালো, এটা দিয়ে আমাদের ব্যাচ সুন্দর মতো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, ওই যে জি। মঙ্গলবারের দিন না করে এটাকে অন্য কোনো বারে ধরেন যে আহ, বুধবার কারণ কিংবা ওইটা আবার হচ্ছে, যেহেতু ওই দিনই তো হচ্ছে মাঝামাঝি দিন আর ক্লাস। কি, সপ্তাহের মাঝখানের দিন, এই জন্য ওই দিন করা। আমার আসলে ওদিন আরেকটা ক্লাস পড়ে গেছে আর কি। তো আমাকে তো মনে হয় মিস দিতে হবে আর কি। আপনি হচ্ছে পাবেন তো, পরের দিন রেকর্ডিং পাবেন, আর কোথাও যদি কোনো প্রবলেম থাকে এটা আপনি আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, কোনো অসুবিধা নেই। যে আপনি রেকর্ডিং দেখার পরে যদি মনে হয় যে এই জায়গাটা বুঝতেছি না বা এই জায়গাটা আপনার ক্লারিফিকেশন দরকার, আপনি আমাকে নক দিবেন, বা আপনি নিজে ল্যাব করতে গিয়ে কোথাও আটকে গেলেও নক দিবেন, সমস্যা নেই। আমি প্রিফার করবো হচ্ছে গ্রুপে নক দিতে, কারণ গ্রুপে নক দিলে যেটা হয়, এটা একটা কমিউনিটি ডোমেন হিসেবে কাজ করে। দেখা যাচ্ছে আমি হয়তো এভেলেবল নাই, কেউ না কেউ এভেলেবল আছে, বা আমি হয়তো রিপ্লাই করতে দেরি করতেছি, আপনাদের মধ্যে থেকেই অনেকে রিপ্লাই করবে। মানে একটা টিম ওয়ার্ক হওয়াটা হচ্ছে বেশি ভালো, মানে লার্নিং এর জন্য। যদিও এগুলো ফিজিক্যালি হইলে ভালো হয়, কিন্তু ফিজিক্যালি তো আসলে অ্যারেঞ্জ করা অনেক কষ্টকর আর কি। যেমন আমাদের এটাতে 20+, তো 20+ মানুষকে তো আমি ফিজিক্যালি অ্যাকোমোডেট করতে পারবো না। এবং আরেকটা যেটা প্রবলেম, যে সময় মতো আসা, কারণ আমরা তো সবাই মোটামুটি প্রফেশনাল, টাইম ম্যানেজ করাটাই হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ আর কি। কারণ মঙ্গলবার ওই জন্য চুজ করা আর কি, একদম মাঝামাঝি দিন হয় আর কি, বুঝছেন। আচ্ছা, আর আর কারো কোনো প্রশ্ন আছে?
মেহেদি ভাই, কি এটা কি আপনার ফার্স্ট ব্যাচ? ফার্স্ট ব্যাচ বলতে আমরা ডিএনএস এর এর আগে আমি আরো 3টা ব্যাচ করাইছি, বাট এত রিসোর্স দিয়ে করাই নাই, 4টা 5টা ক্লাস হয়েছে। তো এটা আবার হচ্ছে অনেক অনেক কিছু হচ্ছে অ্যাড করা হয়েছে। ওকে। সো এরপরেও আরো ব্যাচ রান থাকবে তো, তাই না? রান থাকবে বলতে আমি তো রেগুলার করাই, মানে আবার তো হচ্ছে আমি কয়েক বছরে হচ্ছে 3টা 4টা ব্যাচ করাই, সত্য কথা। 3টা 4টা ব্যাচ 3টা 4টা টপিক্স এর উপরে, জান এই বছরে এইটা হচ্ছে 3 নাম্বার। তো 4 নাম্বার আরেকটা যদি করাইও সেটা হচ্ছে অন্য টপিক্স এর উপরে হবে, ওকে। ডিএনএস এর উপরে। এইটা তো আমি ডিএনএস এর উপরে দিতেই চাই, কারণ ডিএনএস এ আহ, আমি এই একটা পুল করছিলাম ফেসবুক এবং হচ্ছে ইসে লিঙ্কডইনে। মানে অনেকে আমাকে বলে যে ভাই ডিএনএস এর ইটা অনেকদিন হচ্ছে করান না, ডিএনএস এ একটা করান। কারণ এর আগে আমি হচ্ছে একবার অ্যানাউন্স করছিলাম, পাই নাই, পার্টিসিপেন্ট পাই নাই সেরকম আর কি। তো এইবার জন্য এই জন্য ফোন করলাম, কারণ দুইটার উপরে আমাকে হচ্ছে মানুষ নক করছে। একটা হচ্ছে আমি এই যে ফায়ারওয়ালের একটা করাইছি, এটা হচ্ছে একদম ইউনিক কন্টেন্ট, বাংলাদেশে কেউ এটা এর আগে করাইছে কিনা আমার সন্দেহ আছে। আর ডিএনএস এর এটা যেটা বানাইছে এটা ওয়ার্ল্ড ওয়াইড ইউনিক, কারণ ডিএনএস এ তো আমি প্রচুর ওয়ার্কশপে অ্যাটেন্ড করছি। মানে এই জিএনএস এবং ডিএনএস থেকে একদম ইন্টারন্যাশনালি যারা হচ্ছে জায়ান্ট ট্রেনার, তাদের কম করে হলো 4-5টা কম হবে না আমি অ্যাটেন্ড করছি। তো ওনাদের চেয়ে আমার কন্টেন্ট মনে হয় না কোনো অংশে বেশি ছাড়া কম আছে। এটা মানে যারা এটা মেইন পার্টিসিপেন্ট তারাও বলতে পারবেন, ওনাদের ফিডব্যাক তো অবশ্যই আমি নিবো, পাবলিশও করবো। তো এইটা মানে ইসে দেখলাম যে পুলে সবাই ডিএনএস কে বেশি ভোট দিছে আর কি, অন্তত মানে 70 জনের মতো হচ্ছে করছে, তার মধ্যে 50+ ভোট হচ্ছে ডিএনএস এর উপরে ছিল আর কি, এই জন্য ডিএনএস করালাম। আসলে কি ডিএনএস টা আসলে পাওয়া যায় না, অন্য অন্য টপিকস তো তাও কম বেশি পাওয়া যায়, ফায়ারওয়াল টায়ারওয়াল। না, এটার গুরুত্ব আবার কম মানুষের কাছে। না ভাই, অন্য যেমন জিনিসগুলো হয় কিরকম যে হচ্ছে দেখা যায় কাজ করলে সলভ হয়ে যায়, কিন্তু ডিএনএস এর প্রবলেম এরকম যে এটা প্রবলেম খুঁজে পাওয়া যায় না। সলভ করা তো মেলা দূরের হিসাব, কারণ হচ্ছে কোয়ালিটি ইস্যু তখন তো না না, খুঁজে পাওয়া এটা তো কঠিন। এটা তো আসলে এভরিডে লাগে না, মানে প্রতিদিন নিত্য নৈমিত্তিক লাগে না, এটা একটা বিষয় আর কি। আর কনফিগারেশন লেভেলে কাজ খুব কম। যেমন আমরা এখন তো অধিকাংশ হচ্ছে আমরা কন্ট্রোল প্যানেল ইউজ করি হোস্টিং এর জন্য, বা হচ্ছে যে ক্লাউড কেয়ার বা এই টাইপের প্ল্যাটফর্মে হোস্ট করে দিলে তো কাজ খুবই কম আর কি। বাট কিছু প্রতিষ্ঠান আছে যাদের হচ্ছে নিজেদের অন প্রেমিসিসে রাখতে হয় আর কি, তাদের জন্য আসলে ডিপলি জানাটা খুবই জরুরি। আর ওই যে আমি তো কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলাম যে অনেক মানুষের সাথে আমার ডিবেট হয়েছে, ইভেন ইভেন ভাইবা দিতে গিয়েও প্রবলেম হয়েছে। এমনিতে ইন্টারনেটের ম্যাক্সিমাম জিনিস তো ডিএনএস এর থ্রুতেও কন্ট্রোল করা হ্যাঁ, পসিবল ডিএনএস বা ম্যানিপুলেশন করা পসিবল। ডিএনএস কন্ট্রোল করা পসিবল না, কারণ পুরো জিনিসটাই হচ্ছে দাঁড়ায় আছে এটার উপরে। বাট এইটা মানে ডিপ নলেজ খুব কম মানুষের আছে আর কি। নাই সেটা বলবো না, কিন্তু খুব কম মানুষের আছে যে হচ্ছে যে নারী নক্ষত্র সব জানে আর কি। যেমন রাউটিং সুইচিং এক্সপার্ট যে পরিমাণ আছে, বা এই যে ওয়েব সার্ভার অন্যান্য সার্ভার এক্সপার্ট যে পরিমাণ আছে, এইটার এক্সপার্ট সে তুলনায় কম আছে। কারণ এইটা লাগেই শুধু এটা, যে এই যে একটা ডোমেন আছে, একটা প্রাইমারি সার্ভার কনফিগার করলাম আর একটা সেকেন্ডারি সার্ভার কনফিগার করলাম, দুটার মধ্যে জোন ট্রান্সফার হচ্ছে, বাস শেষ। ঠিকই আছে ভাই। আচ্ছা, যদি আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, সমস্যা নাই, আমি আমার জায়গা থেকে যতটা পারি অ্যান্সার করবো। ভাই কিছু কোশ্চেন আছে ওইগুলো হচ্ছে আমরা যখন ল্যাব করব তখন যদি ক্লিয়ার না 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 হয় বলতে না না, দিতে। আপনাদের যারা হচ্ছে ব্যাচে কন্টিনিউ করতেছেন তারা তো আমাকে পাবেন না, লিস্ট 12টা ক্লাস তো লাগবে মিনিমাম, বেশিও লাগতে পারে। বেশি ধরেন হলেই ভালো আজকে ভাই। ব্যাচের বাইরে যারা আছেন, ধরেন আজকের সেশনেই আসছেন, গেস্ট সেশন যেহেতু এটা সবার জন্য উন্মুক্ত। তো
তো আজকে ধরেন হচ্ছে আমাদের এই যে প্রোগ্রামটা আমরা মানে অ্যারেঞ্জ করতে যাচ্ছি পুরোটা কিন্তু একটা ওভারভিউ থিওরি ডিসকাশন আমি আজকে করছি, মানে এইগুলোই আমরা হচ্ছে ওয়ান বাই ওয়ান ল্যাবে ইমপ্লিমেন্ট করবো। ভাইয়া আমি তো লেটে জয়েন করছি, আমি আসলে বুঝতে পারতেছিলাম না আসলে এইগুলা বের করে মানে আমাদের কাজটা কি হবে, মানে আমরা কি করব আর কি। আচ্ছা, এটা হ্যালো, শুনতে পাচ্ছি? জি জি জি, মানে ধরেন একটা ডোমেনের ডিএনএস রিলেটেড যেসব অপারেশন থাকে, আবার জি ডোমেনের বাইরেও একটা একটা অর্গানাইজেশন, একটা আইএসপি হইতে পারে, একটা এন্টারপ্রাইজ, ধরেন কর্পোরেট অফিস হইতে পারে, হ্যাঁ ব্যাংক হইতে পারে, মানে যে কোনো টাইপের আর কি। তো হুম সেখানে ডিএনএস এর সার্ভিস যতটুকু দরকার, যতটুকু লাগে হুম পুরোটাই হচ্ছে আমরা থিওরিটিক্যাল ডিসকাস করব, পাশাপাশি হচ্ছে এটা ল্যাব করব। এবং এইখানে সিকিউরিটির যে পার্ট গুলো আছে, নট অনলি ডিএনএস, এই ডিএনএস এর সাথে রিলেটেড অর্গানাইজেশনের আদার্স ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসের যেসব সিকিউরিটি পার্ট বা সিকিউরিটি ডোমেন আছে, এগুলো হচ্ছে আমরা ডিসকাস করব, যেগুলো ল্যাব করা সম্ভব সেগুলো ল্যাব করব। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? আমি একটু পরে জয়েন করছিলাম, আমার প্রতিষ্ঠানটাও এটা আইএসপি প্রতিষ্ঠান। তো এখানে তো ডিএনএ সার্ভার আছে, আপনি চিনবেন মনে হয় মালিক ভাই, এই যে ভাই এটা আচ্ছা করে দিছিলেন। আচ্ছা, এটার সম্পর্কে একটু ডিপ নলেজ নেওয়ার জন্য আসলে জয়েন করা, আশা করি ভালো হবে ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই দোয়া করবেন। তো কারণ আমরা মানে ডিফেন্স রিলেটেড যে সার্ভিস গুলো আছে আর কি, হ্যাঁ, আর এটার সাথে কি সিকিউরিটি রিলেটেড কি মানে বিষয়গুলো জড়িত কিনা? সিকিউরিটি বলতে ডিএনএস এর উপরে যে সিকিউরিটি নির্ভরশীল সেটা, এখন ধরেন আপনার ফুল অর্গানাইজেশনের সিকিউরিটি তো আর আমি ডিএনএস এর 10-12টা ক্লাসে কভার করতে পারবো না, বাট ডিএনএস ডোমেনের সাথে যেগুলো সিকিউরিটি রিলেশন আছে সেগুলো আমি হচ্ছে কভার করব। আমার আচ্ছা আচ্ছা, এটা মনে কোন হয় কোন? আমি আপনাকে একটা ওয়েবসাইটের লিংক দিচ্ছি, এইটা আপনি একটু হচ্ছে দেখেন, এখানে দেখলে আপনি বুঝতে পারবেন, এখানে ডিটেলস লেখা আছে। আমি যে চ্যাট বক্সে আচ্ছা দিচ্ছি দেখেন, এইটা এইটা দেখেন, তাহলে এইটা মানে আমরা যে প্রোগ্রামটা করতে যাচ্ছি এই প্রোগ্রামের সেইটা আর কি। আসলে আমার কিন্তু এই প্রোগ্রামিং এর মার্কেটিং করা আজকে উদ্দেশ্য না, আমার কমপ্লিট উদ্দেশ্যই হচ্ছে যে যতটুকু পারি বেসিক নলেজটা যেন সবার সাথে শেয়ার করতে পারি। জি ভাই, ক্লাস কবে কবে হবে? আহ ক্লাস হচ্ছে শনিবার এবং মঙ্গলবার। শনিবার আর মঙ্গলবার, ঠিক আছে। কয়টা থেকে হবে, 9টা না 9:30 ভাইয়া? এই এরকমই 9টা থেকেই ধরেন, 9টা থেকে দিলে 9:10-15 বেজে যায় শুরু করতে, সাড়ে আচ্ছা নয়টায় আচ্ছা দিলে আবার এটা 9:45 হয়ে যায়, তাই আমি 9:30 বলবো না, 9টাই বলবো। 9:10 আচ্ছা থেকেই শুরু করবো এবং যতটা পারি টাইম মেনটেন করার চেষ্টা করবো আর কি। আপনারাও চেষ্টা করবেন যে টাইমলি জয়েন করার, মানে আমাদের এটা একটা প্রবলেম আছে, 9টা বললে দেখা যায় যে আমি 9টা থেকে বসে থাকি, 9:30 বেজে যায়, 50%ও আসে না। তো এইটা তো বুট ক্যাম্প, এইটা আমি ওয়েট করব খুব কম আর কি, আমি 9:10 আচ্ছা থেকেই শুরু করে দিব। জি ভাই, বুঝতে পারছি। তো এইটা করার পরে মানে জব মার্কেটে মানে কোনো চাহিদা বা কোনো আছে কিনা কাজ করার ক্ষেত্রে? দেখেন এটা হচ্ছে একটা স্পেশালাইজ স্কিল আর কি, বুঝছেন? তো জি এইটা শুধু এইটাকে টার্গেট করে যদি আমি জব মার্কেট বলি, বলবো কিছুই নাই, কিন্তু এটা হচ্ছে মানে ভেইনের মতো আর কি। হ্যাঁ, যে আপনার এই ডিএনএস স্কিলটা হচ্ছে আদার সার্ভিসের ভেইনের মতো আর কি, মানে অন্য অন্য সার্ভিসের ইনডেপথে ঢুকতে গেলে এইটার ডেপথ নলেজটা অনেক হেল্প করে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে? না হলে আজকে সেশন আমরা শেষ করে দিব। ইনশাল্লাহ আগামী মঙ্গলবার থেকে আমাদের যারা মেইন কোর্সে আছেন তাদের দিয়ে শুরু করবো আর কি।
তো আপনারা এটাকে আবার মানে করেন না। আজকে কিন্তু আমি যতটা থিওরি ডিসকাস করা দরকার করে দিছি। নেক্সট ক্লাসে কিন্তু থিওরিতে এত সময় দিব না। আমার মনে হয় আর কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আজকে আমরা শেষ করি নাকি? তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে এই বুট ক্যাম্পে, সরি, এই ওয়েবিনারে জয়েন করার জন্য। তো আপনাদের সাথে হচ্ছে আমি যেহেতু কমিউনিটিতে মোটামুটি একটু ইনভলভ আছি এবং অ্যাক্টিভলি আরো ইনভলভ হওয়ার চেষ্টা করতেছি আর কি। তো আপনাদের সাথে অনেক জায়গায় দেখা সাক্ষাৎ হবে আর কি, ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই। কি কিছু বলবেন? পারভেজ ভাই কিছু বলবেন? আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।